জুবায়ের ভাই, আজকে আমি বাধ্য হলাম আপনাকে থাপ্পড় দিতে। আমি বলেছি তো আপনাকে, এই সম্পর্ক আমাদের মধ্যে কোনোভাবে সম্ভব নয়। বাবা আমার মতামত না জেনে আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি কখনো আপনাকে সেই চোখে দেখিনি, আর না দেখতে পারবো। এতক্ষণ এই কথাগুলো জুবায়েরকে বলল বৃষ্টি। জুবায়ের যেন আজকে কিছুই বলতে পারল না, কারণ এতগুলো বছর ধরে যে মেয়েকে একতরফা ভালোবেসে এসেছে, আজকে সেই মেয়ে তার বউ হয়েও তাকে 2 টাকার মর্যাদাটা পর্যন্ত দিল না। জুবায়ের খুব রাগী স্বভাবের একটি ছেলে, কিন্তু আজকে কেন জানি তার আর রাগ হলো না। জুবায়ের বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি, আমাকে তোর কাছে এতটাই মূল্যহীন লাগে, আমি ভাবতেও পারিনি আমার জীবনে আজকের মতো দিনও আসবে। আসলে তোর কোনো দোষ নেই, চাচা জোর করে তোকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। তুই মন খারাপ করিস না, আশা করি তোকে আর আমায় বেশি দিন দেখতে হবে না। এটা বলে জুবায়ের সেই জায়গাটা ত্যাগ করে চলে যায়। এতক্ষণ কি হলো বুঝতে পারছেন না তো? আসুন আপনাদেরকে সবটা খুলে বলি। এখানে বৃষ্টি জুবায়েরকে থাপ্পড় মেরেছে, মূলত জুবায়ের আর বৃষ্টির বিয়ে হয়েছে সেই আগে। বিয়েটা মূলত বৃষ্টির বাবা জোর করে দিয়েছে। জুবায়ের আর বৃষ্টি চাচাতো ভাই বোন। জুবায়ের ছোটবেলা থেকে বৃষ্টিকে ভালোবাসতো, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। বৃষ্টিও জানে না জুবায়ের তাকে ভালোবাসে, না বললে জানবে কিভাবে। জুবায়ের এসেছিল বৃষ্টির সঙ্গে কথা বলতে, কিন্তু বৃষ্টি তাকে থাপ্পড় মেরেছে। বৃষ্টি আর জুবায়ের বয়সের বেশি পার্থক্য নেই। বৃষ্টি এবার ক্লাস 9-এ পড়ে, আর জুবায়ের এবার ইন্টার সেকেন্ড ইয়ার। জুবায়ের নিচের রুমে গিয়ে ভাবতে লাগলো, বৃষ্টি আমার সাথে এটা কিভাবে করলো? যাকে 8 বছর ধরে ভালোবেসে আসছে, সে কিনা আমাকে এভাবে সরিয়ে দিল। বৃষ্টির বাবা জুবায়েরের রুমে আসে। জুবায়েরকে মন মরা হয়ে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, জুবায়ের, শরীর খারাপ নাকি? এভাবে শুয়ে আছিস যে? দুপুরে খেয়েছিস? জুবায়ের তার চাচার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মানুষটা ছাড়া আর কেউ তার খোঁজ খবর নেয় না, এমনকি তার বাবা মাও না। তার আপনজনদের অবহেলা পেয়ে, নিজের চাচার কাছ থেকে কিছুটা ভালোবাসা পেয়ে সব ভুলে যায়। জুবায়ের তার চাচাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ চাচা, খেয়েছি আমি। আসলে মাথাটা একটু ব্যথা করছে, ঠিক হয়ে যাবে একটু ঘুমালে। জুবায়েরের চাচা জুবায়েরকে বলল, তোর বৃষ্টির সাথে কথা হয়েছে? বৃষ্টি কি স্বাভাবিকভাবে নিতে পেরেছে তোদের সম্পর্কটাকে? জুবায়ের তার চাচার দিকে তাকিয়ে বলল, আপনি চিন্তা করবেন না চাচা, সব কিছু ঠিকঠাকই আছে। বৃষ্টি একটু শকড হয়েছে, হঠাৎ করে বিয়েটা হয়েছে তো তাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি জানি তুই ওকে বুঝিয়ে নিতে পারবি। কোনো সমস্যা হলে আমাকে বলিস কিন্তু, মনে থাকবে তো? জুবায়ের বলল, অবশ্যই চাচা, আপনাকে না বললে আর কাকে বলবো। বৃষ্টির বাবা জুবায়েরকে বলল, তুই এখনো আমাকে চাচা বলতেছিস কেন? এখন আমি তোর শ্বশুর হই, তুই আমাকে বাবা বলে ডাকবি? জুবায়ের একটু হাসি মুখে বৃষ্টির বাবার দিকে তাকিয়ে বলল, আসলে ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো, তাই একটু সমস্যা হচ্ছে। প্রবলেম নেই, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যখন আমি কবরে চলে যাব তখন ঠিক করিস। এটা বললে বৃষ্টির বাবা জুবায়েরের রুম থেকে চলে যায়। আর জুবায়ের ভাবতে থাকে, যার বাবা মা ভাই বোন তাকে গুরুত্ব দিল না, শেষে কিনা নিজের চাচা তাকে এত আগলে রাখতেছে, নিজের মেয়ের সঙ্গে বিয়ে পর্যন্ত দিয়েছে। এসব ভাবতে ভাবতে জুবায়ের ঘুমিয়ে পড়ে। বৃষ্টি ছাদ থেকে নেমে নিচের রুমে গিয়ে বসে, সেখানে তার ছোট্ট বোন রাবেয়া ছিল। বৃষ্টিকে দেখে রাবেয়া বলে উঠল, আপু, জুবাইয়ের ভাইয়া কোথায়? ভাইয়াকে না তোমার সঙ্গে ছাদে দেখেছিলাম। বৃষ্টি রাবেয়াকে উদ্দেশ্য করে বলল, তার খবর কি আমি নিয়ে ঘুরি নাকি? দেখ গিয়ে, হয়তো নিজের রুমে পড়ে আছে। যাবে কোথায়? আমাদের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা আছে ওর? জুবায়ের ঘুম থেকে উঠে নিচে আসছিল। হঠাৎ করে রাবেয়ার আর বৃষ্টির কথাগুলো তার কানে যায়। জুবায়ের একটা মুচকি হাসি দিয়ে কথাগুলো এড়িয়ে যায়, যেন সে কথাগুলো শুনেইনি। এভাবে আজকের দিন গিয়ে রাত হয়। জুবায়ের সন্ধ্যার পর পড়তে বসে, আর জুবায়েরের চাচাতো ভাই বোন এবং ফুফাতো ভাই বোন একসঙ্গে আড্ডা দিতে থাকে। জুবায়ের তার পড়া শেষ করে ফ্রেশ হয়ে আসে, তখনই তার চাচির মানে তার শাশুড়ির ডাক পড়ে নিচে খেতে যাওয়ার জন্য। এই জুবায়ের, খেতে আয়, সকলে বসে আছি তোর জন্য। আসতেছি চাচি। বৃষ্টির আম্মু আর জুবায়েরের কথা শুনে বৃষ্টি বলে উঠল, আম্মু, তোমাদের এই ন্যাকামি আমার কাছে জাস্ট অসহ্য লাগে। সে কি এসে খেতে পারবে না নাকি? তাকে খাইয়ে দিতে হবে?
বৃষ্টি, কি হচ্ছে এসব? এমন করে কথাবার্তা বলতেছো কেন? ভুলে যেও না এখন সে তোমার স্বামী হয়। বৃষ্টির বাবা বৃষ্টির কথা শুনে কিছুই বললেন না। তিনি হয়তো ভাবতেছেন সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। সেই সুযোগে জুবায়ের এসে চেয়ার নিয়ে বসে। বৃষ্টির আম্মু জুবায়েরকে খেতে দেয়। সবার খাওয়ার মাঝে হঠাৎ করে জুবায়ের বলে উঠল, চাচা, আমি একটু বাড়িতে যাব কালকে। এখন আমাদের কলেজ 10 দিনের বন্ধ দিয়েছে, তাই আমি চেয়েছিলাম বাইরে থেকে কিছুদিন ঘুরে আসতে। ঠিক আছে, তুই যেহেতু বাড়িতে যেতে চাচ্ছিস আমি না করব না, কিন্তু তোর বাবা মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস না। তারা যতই কুকুরের ন্যায় আচরণ করুক। জুবায়ের আর কিচ্ছু বলল না। সে চুপচাপ খেয়ে উপরে চলে যেতে থাকে। তার আগে বৃষ্টি খেয়ে চলে যায়। জুবায়ের বাড়িতে যাবে এটা বৃষ্টি জানে না, তাই জুবায়ের বৃষ্টির রুমে যায় বৃষ্টিকে জানাতে। জুবায়ের বৃষ্টির রুমে নক না করেই ঢুকে যায়। এটা দেখে বৃষ্টির রাগে গা জ্বলে ওঠে। তখন জুবায়েরকে উদ্দেশ্য করে সে বলল, এই, তুই আমার রুমে ঢুকেছিস কেন? ছোট লোক কোথাকার, জানিস না একটা মেয়ের রুমে ঢুকতে গেলে আগে তার পারমিশন নিতে হয়? আর কীভাবেই বা জানবি? মা বাবা তো আগে বাড়ি থেকে বের করে দিয়েছে, পারিবারিক শিক্ষাটা পর্যন্ত দিতে পারেনি। আচ্ছা, তুই আমার রুমে কেন আসলি হঠাৎ করে? তুই কি তোর স্বামীর অধিকার ফলাতে এসেছিস? জুবায়ের বৃষ্টির কথা শুনে অবাক হয়ে যায়। বৃষ্টি, আমি তোমার চেয়ে বড়। সম্মান করো আর না করো এটা সম্পূর্ণই তোমার ব্যাপার, কিন্তু আমি তোমার হাজব্যান্ড, এটাও মনে রাখতে হবে তো। আর তুমি তো আগে এমন ছিলে না, এখন এরকম হয়ে গেলে কেন? বৃষ্টি জুবায়েরকে বলল, কিসের হাজব্যান্ড? তোকে আমি কখনো হাজব্যান্ড হিসেবে মানব না। ভুলে যাস না, আমি তোকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি, বাবার জোড়াজড়িতে বিয়ে করেছি। সো আমার কাছে হাজব্যান্ডের দায়িত্ব ফলাতে আসবি না। জুবায়ের বুঝলো এখানে কথা বললে আর কথা বাড়বে, তাই সে আর কথা বাড়ায়নি। শুধু বৃষ্টিকে বলল, বৃষ্টি, আমি কালকে বাড়িতে যাব। বৃষ্টি জুবায়েরের কথা গায়ে লাগালো না। তো আমি কি করব? আমাকে মিস করবে না? আমি কিন্তু অনেক মিস করব। এই কথা শুনে বৃষ্টি ক্ষেপে উঠল। আমি তোকে মিস করব? তোর মতো ছোট লোক কোথাকার কে? আমি তো ভাবতেও পারছি না আমার টেস্ট এতটা খারাপ হয়ে যাবে। আর তুই কি বললি আমাকে মিস করবি? এই স্বপ্ন বাদ দিয়ে দে। তোর আর আমার সম্পর্ক ভবিষ্যতে টেকার নয়। আমি ইন্টার পরীক্ষার পরই তোকে ডিভোর্স দেব। জুবায়েরের ভেতর ডিভোর্সের কথাটা শুনে তোলপাড় শুরু হয়ে যায়। সে তো চায় না বৃষ্টির কাছ থেকে আলাদা থাকতে। বৃষ্টি, ডিভোর্স দেওয়াটা কি খুবই জরুরি? আমার মধ্যে কিসের কমতি আছে বলো, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। তোকে কিছু করতে হবে না, খ্যাত কোথাকার। তোর সঙ্গে আমি থাকবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এখন যা এখান থেকে, আমি ঘুমাবো। জুবায়ের আর দাঁড়ায় না এখানে, সে চলে যায় তার রুমে গিয়ে তার সকল যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নেয় একটা ব্যাগে। সব কিছু গুছিয়ে রেখে দেয়। রাত্রিবেলা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে ব্যাগগুলো নিয়ে বের হয়ে যায় সে। জুবায়েরকে দেখে বৃষ্টির আম্মু বলল, বাবা, কবে আসবি আবার? জুবায়ের বৃষ্টির আম্মুকে বলল, চাচি, আশা করি খুব শীঘ্রই ফিরব। জুবায়েরের ফুফাতো বোন মাইশা বলল, ভাইয়া, এখন না গেলে কি হয় না? কয়েকটা দিনই তো ব্যাপার, তারপরে তো আবার সেই কলেজ খুলে ফেলবে, তখন তো সেই আবার তোমাকে আসতেই হবে। এখন যাওয়াটি কি খুব জরুরি? মেয়েটা ক্লাস 7-এ পড়ে, রাবেয়ার সাথে। জুবায়ের মাইশার মাথায় হাত দিয়ে বলল, খুব শীঘ্রই চলে আসবো আবু, মন খারাপ করিস না। ভাইয়া গ্রাম থেকে আসার সময় আমার জন্য চুড়ি নিয়ে আসবে। জুবায়ের হাসি মুখে বলল, ঠিক আছে আপু, আপনাদের দুজনের জন্য চুড়ি পাঠাবো। জুবায়েরের এই কথাটা কেউ তেমনভাবে খেয়াল করেনি। জুবায়ের বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখান থেকে জুবায়ের বাড়িতে যেতে 2 ঘন্টা সময় লাগে, তাই জুবায়ের সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে। জুবায়ের বাসের মধ্যে বসে চিন্তা করতে লাগলো, আজ 5 বছর পর সে নিজ বাড়িতে ফিরবে। এই 5 বছরে কখনো তার বাবা মা নিজ ইচ্ছায় ফোন করে জুবায়েরের খবর নেয়নি। মাঝে মধ্যে জুবায়ের ফোন করতো, কিন্তু তাতেও যেন তার বাবা মা বিরক্ত হতো। এটা ভেবে জুবায়ের ফোন করাও বন্ধ করে দেয়। আজ প্রায় 1 বছরের কাছাকাছি তার ফ্যামিলির সঙ্গে তার যোগাযোগ হয় না। তার ফ্যামিলিতে বাবা মা, ভাই ভাবি আর একটা ছোট্ট বোন আছে। এসব ভাবতে ভাবতে গাড়ি এসে থামে জুবায়েরের নিজ জেলায়। জুবায়ের বাস থেকে নেমে দাঁড়ায়, একটা রিক্সা নিয়ে চলে যায় তার বাড়ির কাছে।
জুবাইর বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে নিজের বাড়ির ভেতর ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দেয়। তার একটু পর এসে একটা মেয়ে দরজা খুলে দেয়। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে তার বয়স সর্বোচ্চ 22 থেকে 24 হবে। জুবাইর ভাবলো এটা হয়তো তার ভাবি হতে পারে। জুবাইরকে দেখে মেয়েটা জিজ্ঞেস করলো, কে আপনি? কাকে খুঁজতেছেন? ভাবি, আমি জুবায়ের। কোন জুবাইর? আমি তো চিনতে পারতেছি না, একটু পরিষ্কার করে পরিচয়টা দিবেন? জুবাইর অবাক হয়ে তাকে বিয়েতে আসতে কেউ বলেনি, সেজন্য জুবাইরও বিয়েতে আসেনি। তাই বলে ঘরের ছোট্ট ছেলেকে ছেলের বউয়ের কাছে পরিচয় দেবে না? এই মুহূর্তে জুবাইরের ভেতরটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, তার পরিবার তাকে অবহেলা করে, এটা সে বোঝে। তাই বলে এতটা অবহেলা? আসলে ভাবি, আমি আপনার ছোট দেওর। আপনি নিশ্চয়ই সৈকত ভাইয়ের বউ। হ্যাঁ, আমি তোমার ভাই আর বউ, কিন্তু তোমাকে তো কখনো দেখিনি। জুবাইর কিছু বলতে যাবে তখনই তার মা আসে। তার মা এসে প্রথমে তাকে চিনতে পারেনি। কিভাবে চিনবে? ছেলেটার যে বয়সন্ধিকাল কেটেছে অন্য বাড়িতে। এই সময়টাতে নাকি ছেলেদের অনেক পরিবর্তন আসে চেহারায়, কণ্ঠে, শরীরের গঠনে। তেমনি জুবাইরেরও অনেক পরিবর্তন এসেছে। তুই হঠাৎ এখানে না বলে চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে নাকি ওখানে? না বলে কি আসতে পারবো না আমি আমার বাড়িতে? আপনারা তো 5 বছরে একটিবারের জন্য নিজ থেকে ফোন করে খবর নেননি, কেমন আছি, খেয়েছি কিনা, পড়াশোনা করতেছি কিনা। তখনই জুবাইরের বাবা আসে। জুবাইরের সবগুলো কথা শুনে তিনি বলে উঠলেন, এসেছো এখন? এত কথা কেন বলছিস? ঘরের ভিতরে আয়। জুবাইর আর কোনো কথা না বলে চলে যায় নিজ ঘরে। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়ে। ঘুম ভাঙে 3টায়। নিচে গিয়ে দেখে ভাই, ভাবি, বাবা, মা, ছোট বোন সকলে মিলে গল্প করতেছে। জুবাইর গিয়ে তার ছোট বোন এবং ভাইয়াকে জিজ্ঞেস করলো। তারা জুবাইরের কথার উত্তর দেয়, কিন্তু উল্টো জিজ্ঞেস করে না যে জুবাইরের ভাই কেমন আছে। জুবাইর তেমন গুরুত্ব দিল না এসবে। সে তার মাকে বলল, মা, খিদে পেয়েছে অনেক, খাবার দিলে ভালো হতো। খাবার রান্নাঘরে আছে, নিয়ে খেয়ে নে। জুবাইর আর কোনো কথা বলল না। সে চুপচাপ খেয়ে রান্নাঘর থেকে হালকা খাবার নিয়ে খেয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। উদ্দেশ্য তার ছোটবেলার বন্ধু আরিফের সঙ্গে দেখা করার। জুবাইর আরিফকে ফোন করে, হ্যালো আরিফ, কোথায় আছিস? আমি স্কুলের মাঠে আছি, যেখানে আছিস তাড়াতাড়ি চলে আয়। আরিফ ফোনের ওপাশ থেকে বলে উঠল, আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি আসতেছি। জুবাইর ঠিক আছে বলে ফোনটা কেটে পকেটে ভরে রেখে দেয়। সে এখন দাঁড়িয়ে আছে তাদের প্রাইমারি স্কুলের সামনে। সে যখন প্রাইমারিতে পড়তো আরিফের সঙ্গে, তখন এত সুন্দর ছিল না স্কুলটা। এখনও স্কুলটা আগের থেকে অনেক সুন্দর করেছে। প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলে ওঠে তখনই তার বাবা মা তাকে সহ্য করতে পারতো না। সেটা কেন আজও বুঝতে পারে না জুবাইর। ক্লাস 6 শেষ করার পর জুবাইরের চাচা সব কিছু শোনার পর তাকে নিয়ে চলে যায় ঢাকা। সেখান থেকে আজ পর্যন্ত ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছে। এই 5 বছরে তার বাবা মা একটা বার নিজ থেকে ফোন করে তার খবর নেয়নি। আরিফ এরই মধ্যে চলে আসে। কিরে জুবায়ের, কেমন আছিস? আর কখন আসলি? জুবাইর আরিফকে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি রে, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তা কোন সময় এসেছিস এখানে? সকালবেলা এসেছি, কিছুদিন থাকবো এবার এখানে। তোদের সঙ্গে সময় কাটিয়ে তারপর চলে যাব। কয়দিন থাকবি? 3 থেকে 4 দিন থাকতে পারি, তারপর চলে যাব। আচ্ছা তাহলে চল, আমাদের হাই স্কুল থেকে ঘুরে আসিস। এখানেও আমাদের প্রাইমারির অনেক বন্ধুরা রয়েছে। আরিফ নিজস্ব মোটরসাইকেল কিনেছে। আরিফের মোটরসাইকেল করে তারা চলে যায় তাদের হাই স্কুলের মাঠে। সেখানে আরিফ এবং জুবাইর একসাথে ক্লাস 6 পর্যন্ত পড়েছিল। সেখানে যাওয়ার পর জুবাইর দেখতে পায় তাদের সাথে প্রাইমারির অনেক বন্ধু আরিফ ফোন করে এখানে ডেকেছে। জুবাইরকে দেখে একে একে বন্ধুরা সকলে মিলে বলতে লাগলো, কি রে জুবায়ের, তুই তো আমাদের বলে গিয়েছিস সেই 5 বছর আগে আমাদের ছেড়ে গেলি, আজকে আসলি। কোথায় ভুলে গেলাম, তোদের সঙ্গে তো ফোনে কথা হয়। তা অবশ্য ঠিক বলেছিস। ফোনে কথা বললে কি আর দেখার সমান হয়? আমাদেরকে তো ভুলে গেলি, আমাদের গ্রামকেও ভুলে গেলি। শহরে গিয়ে আমাদের কারোর কথা তোর মনে নেই, শুধু ফোনে কথা বললেই হয় না রে। জুবাইর একটু মন খারাপ করে বলল আরমানকে, তোর কথা ঠিক আছে, কিন্তু এখানে কোথায় আসবো তোরাই বল। যেখানে আমাকে বিন্দুমাত্র পরিমাণ সহ্য করতে পারে না সেখানে আসবো?
জুবাইরের কথা শুনে সকলে চুপ করে যায়। সকলেই জানে জুবাইরের পরিবারের বিষয়। আরিফ জুবাইরের পিঠে হাত রেখে বলল, মন খারাপ করিস না বন্ধু, আমরা আছি তো। আমরা থাকতে তুই একা নস। তোর যখন ইচ্ছে তখনই আমাদের কাছে চলে আসবি। তোর পরিবারের কাছে যেতে হবে এমন কোনো কথা নয়। জুবাইর আরিফের কথার পাল্টে জবাব দিল, এখন হয়তো চাইলেও আসতে পারবো না রে। আরিফ, আরমান, নাহিদ তিনজনই জুবাইরের দিকে প্রশ্নসিক্ত চাহনিতে তাকিয়ে থাকে। সেটা বুঝতে পেরে জুবাইর বলল, আরে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, 3 দিন পর তোরাই জানতে পারবি। তারা তিনজন আর কিছু বলল না। সারা বিকেল ঘোরাঘুরি করে জুবাইরের বাড়িতে আসে রাত 8টায়। এসে দেখে সকলে খেতে বসেছে। এটা দেখে জুবাইর ফ্রেশ হয়ে খেতে আসে। জুবাইর যে 5 বছর পর নিজ বাড়িতে ফিরেছে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই কারোর। জুবাইরের বোন রাইজা এবার ক্লাস 10-এ পড়ে। সেও ভাইয়ের প্রতি তেমন একটা আগ্রহী নয়। জুবাইর টেবিলে বসার পরেই তার ভাবি তাকে শুধু একটু আধটু খাবার তার দিকে দিচ্ছিল, কিন্তু কেউ তার সঙ্গে কোনো কথা বলেনি। এটা দেখে জুবাইরও কিছু বলেনি। জুবাইর তাড়াতাড়ি করে নিজের খাওয়া শেষ করে চলে যায় নিজ রুমে। সেখান থেকে একটু রেস্ট করে নিচে আসবে ভেবে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে ব্যালকনিতে আসার পরেই শুনতে পেল তার মার কণ্ঠ। বৌমা, তুমি জুবাইরকে এভাবে খাবার এগিয়ে দিচ্ছিলে কেন? খাবারের তরকারি সবগুলো তো আমাদের দিকেই ছিল, সেজন্য জুবাইরের দিকে দিয়েছিলাম। জুবাইরের মা এবং বাবা বলে উঠলেন, ওর সঙ্গে বেশি কথা বলো না বাবা, বেশি আদর যত্ন করতে যেও না, তখন দেখবে এইখানে পড়ে থাকবে, এখান থেকে আর যাবে না। ও এখানে হঠাৎ কেন এসেছে? কোনো না কোনো মতলবে তো এসেছে। আমার কি মনে হয় জানো ভাইয়া, বাবার সম্পত্তিতে ভাগ নিতে এসেছে। ওকে কে সম্পত্তির ভাগ দেবে? বাদ দিয়ে এখন এসব কথা। আর যেটা বলেছি বৌমা, সেটা মাথায় রেখো তুমি। ভাবিও তাদের কথার বাইরে যায়নি। জুবাইর এই কথাগুলো শুনে নিচে এসে দাঁড়ায় সবার সামনে। আচ্ছা বাবা, আমার বয়সটা কত? থাক, আপনার বলতে হবে না, আপনারা কেউই বলতে পারবেন না। 16 বছর 8 মাস। এই 16 বছরে আপনারা কেউ কি আমায় স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে দেখেছিলেন কখনো? আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমার মনে পড়ে না। জানেন, আমি আজও জানি না আপনাদের এই অবহেলার কারণ কি। সেটা যদি আমি জানতাম তাহলে আমি সেই ভুলটা সংশোধন করে নিতাম। আর বাবা, মা, আপনাদেরকে বলতেছি, আপনারা ভয় পাবেন না। আমি এখানে 3 দিনের বেশি থাকবো না। আর রাইসা, ভাইয়া, তোমাদের দুজনকে বলতেছি, আমার এই জায়গার প্রতি কোনো লোভ নেই। যদি থাকতো এই 5 বছরে তোমাদের কাছ থেকে টাকা না নিয়ে চলতাম না। তোমাদের কি নেই? এত বড় বিজনেস, কোটি কোটি টাকা। তারপরও আমি নিজেকে টিউশনি করে চালিয়ে নিই। কেন জানো? তোমাদের কাছ থেকে হাত পাততে চাই না বলে। তোমরা তো আমাকে এই পরিবারে কেউ মনে করো না। আচ্ছা যাই হোক, বাদ দাও। 3 দিনের থেকে 1 দিন চলে গিয়েছে, আর মাত্র 2 দিন। এই 2টা দিন কোনোভাবে সহ্য করে নাও। আশা করি আমার মুখ আর কখনো দেখতে হবে না তোমাদের। এটা বলে সেখান থেকে উপরে চলে যায় জুবাইর। সে ঘর থেকে বেরিয়েছিল তার বাবা মাকে এবং পরিবারের সকলকে কিছু কথা বলবে বলে, কিন্তু সে এখানে এসে যা শুনতে পেল তাতে তার কোনো কিছুই তার মাথায় ছিল না। আজকের মতো চলে যায় রাতটা। সকালবেলা ঘুম থেকে উঠে জুবাইর চলে যায় আরিফের কাছে। জুবাইর আরিফকে নিয়ে চলে যায় মার্কেটে। সেখানে গিয়ে অনেক অনেক শীতের কাপড় কিনতে দেখে আরিফ কিছুটা অবাক হয়ে যায়। তারপর সে জুবাইরকে জিজ্ঞেস করে, কিরে জুবাইর, তুই এত এত শীতের কাপড় কেন নিচ্ছিস? এখনো তো শীত আসেনি, শীত আসতে তো আরো অনেক দেরি। এখন কিছু বলতে চাচ্ছি না, তোর বাসায় গিয়ে একেবারে সব কিছু তোকে খুলে বলবো। আরিফ নিজেও আর কোনো প্রশ্ন করেনি। কয়েক ঘন্টা পর যখন জুবাইরের শপিং শেষ হয় তখন জুবাইর বলল, আরিফ চল, দুপুরের খাবারটা বাইরে থেকে খেয়ে তারপর তোর বাসায় যাব। না না মা, বাড়িতে রান্না করেছে তোর জন্য। বাড়িতে চল, বাড়িতে গিয়ে তারপর দুপুরের খাবার খাবো। জুবাইর আর কিছু বলল না। জুবাইর আরিফ মিলে চলে যায় আরিফদের বাসায়। সেখানে গিয়ে দুপুরের লাঞ্চ করে আরিফ আর জুবাইর মিলে সব কিছু গুছিয়ে লাগেজে পড়ে নেয়। তৎক্ষণাৎ আরিফ জিজ্ঞেস করলো, জুবাইর, তুই তো বলেছিলি বাড়িতে এসে বলবি, এখন আমাকে সবটা বল, কাহিনী কি? তুই এত কিছু করেছিস কেন? আরিফ, কালকে আমার ফ্লাইট, আমেরিকা চলে যাচ্ছে। জানি না আর দেশে ফিরবো কিনা। আমি চাই না আর এই দেশে ফিরতে। যেখানে আপন বলতে কোনো কিছু নেই সেখানে ফিরে কি হবে? জুবাইরের কথা শুনে আরিফ তবদা খেয়ে যায়। তারপর আরিফ নিজেকে স্বাভাবিক করে বলল,
তুই যে চলে যাচ্ছিস তুই আমাকে আগে একবার বলেছিস? ভাই, কাউকেই বলা হয়নি। চাচা ছাড়া আমার তো আর কেউ নেই, তারা থেকেও নেই। চাচাকেও বলা হয়নি। বাড়িতে এসেছিলাম বলতে, কিন্তু বলতে পারিনি। বলতে পারিসনি মানে? তুই চলে যাচ্ছিস আর পরিবারের কাউকে জানাবি না? আমি বলার জন্য রুম থেকে নিচে এসেছিলাম, তখনই শুনতে পাই তাদের কথোপকথন। তাদের মধ্যে যা যা কথা হয়েছিল সব কিছুই আরিফকে বলল। ভাই আমি বুঝতে পারতেছি না, তারা কি তোর আসল পরিবার নাকি একটা পরিবার? কিভাবে তার সন্তানের সাথে এরকম করতে পারে? হয়তো আমার ভাগ্যে এরকমই লেখা ছিল। বাদ দে এখন। আমি বাড়িতে যাব। এখন বাড়িতে গিয়ে সব প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাত 2টা থেকে 3টার দিকে তোর কাছে চলে আসবো। সরি ফ্লাইট যেতে যেতে 2 ঘন্টার সময় লাগবে। চল আমিও যাব তোর সাথে। না, তোকে যেতে হবে না। আমি চাই না আমি বিদেশ চলে যাওয়ার পর আমার ফ্যামিলি জানতে পারুক। তুই কখনো কাউকে বলবি না। ঠিক আছে, সমস্যা নেই। সাবধানে যাস আর সাবধানে আসিস। জুবাইর আর কিছু না বলে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর বাড়িতে আসার পর দেখতে পায় তার মা, বোন, ভাবি সোফায় বসে গল্প করতেছে। জুবাইর কিছু না বলে তার রুমে চলে যায়। তারাও জুবাইরকে দেখে কিছু বলেনি। জুবাইর নিজের রুমে বসে আর কিছু জিনিসপত্র গুছিয়ে রেখে দেয়। এগুলো করতে করতে রাত 8টা বেজে যায়। হঠাৎ মনে পড়ে তার প্রয়োজনীয় কিছু কাগজপত্র কপি করতে হবে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়ে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে নিয়ে। নিচে এসে দেখে তার বাবা মা পুরো পরিবার একসাথে খেতে বসেছে। এটা দেখেও জুবাইর বাইরে চলে যায়। রাত 9টায় প্রয়োজনীয় কাগজপত্রগুলো কপি করে নিজের রাতের ডিনার বাইরে থেকে শেষ করে তারপর একেবারে বাসায় ঢোকে। জুবাইরকে ঢুকতে দেখে জুবাইরের আম্মু বললেন, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? খাবার খেয়ে নে, টেবিলে রাখা আছে। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আমার খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। জুবাইরের মা আজকে জুবাইরের কথা শুনে একটু বেশি অবাক হয়। তাকে যতই অবহেলা করুক না কেন, জুবাইর কখনো তার আম্মুকে তুমি ছেড়ে আপনি করে বলতো না। আজকে হঠাৎ করে সে আপনি করে বলল। জুবাইরের মায়ের মনটা খারাপ হয়ে যায়। জুবাইর এখানে দেরি করে না চলে যায় তার নিজের রুমে গিয়ে বসে বৃষ্টিকে কয়েকটা ফোন করলো, কিন্তু বৃষ্টি তার ফোন রিসিভ করেনি। সেজন্য জুবাইর বৃষ্টির মেসেঞ্জারে একটা SMS পাঠিয়ে দেয়। বৃষ্টি, আশা করি ভালো আছো। ভালো থাকবেই না বা কেন? আমি তো চলে এসেছি, তোমার জীবন থেকে তো সরে এসেছি। জানো, আমার না অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। যখন বুঝতে শিখেছি তখন থেকে শুধু তোমাকেই বুকের মধ্যে রেখেছি। আমি স্বপ্ন ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি তোমাকে পেয়ে গিয়েও হারিয়ে ফেলবো। তোমার জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি। এখন আমার জন্য যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে তার জন্য আমি দুঃখিত। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা কষ্ট পাক। সেই জন্য তোমার থেকে অনেক দূরে চলে যাব। জানো, আমি জীবনে কল্পনা করতে পারিনি যে তুমি আমাকে থাপ্পড় মারবে, কিন্তু তাতে আমি কোনো কিছু মনে করিনি। জানো, তুমি যখন বুঝতে শিখেছো তখন থেকে পরিবারের অবহেলা পেয়ে বড় হয়েছি। বাবার কোটি কোটি টাকা থাকতো, নিজের টিউশনি করিয়ে নিজের খরচ চালিয়েছি। সেদিন ছাদে তোমাকে একটা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তার আগেই অন্য কিছু হয়ে গেল আমাদের মাঝে। বাদ দাও সেসব কথা, এখন বললে আর লাভ নেই। শুধু এতটুকু জেনে রাখো, 8 বছরে যতটুকু তোমায় ভালোবাসতে পেরেছি, এখন থেকে ঠিক ততটাই ঘৃণা করব তোমাকে। তুমি তো আমার কাছে ডিভোর্স চেয়েছিলে, ঠিক সময় সেটা পাঠিয়ে দিব। আশা করি আমার মুখ আর তোমাকে দেখতে হবে না। শুধু তোমাকে নয়, আমার পরিবারের কাউকেই না। অবশেষেও এটাই বলবো, ভালো থেকো আমার না হওয়া মহারানী। আর হ্যাঁ, এই মেসেজটা যখন পড়বে তখন হয়তো আর আমি আপনাদের আশেপাশেও থাকবো না। যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। এই মেসেজটা লিখে সেন্ড করে দেয় বৃষ্টির ফোনে। রাত তখন 2টা। মেসেজটা সেন্ড করে গোসল সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ে আরিফের বাড়ির উদ্দেশ্যে। আরিফকে ফোন করে বলে যে, আরিফ, তুই লাগেজটা নিয়ে বের হয়ে আয় বাড়ির বাহিরে, আর বলিস না বাড়ির কাউকে। ঠিক আছে, আসতেছি। তুই কোথায় আছিস? আমি তোর বাড়ির সামনে আছি। ওকে, আর একটু ওয়েট কর, আমরা আসতেছি। বেশ কিছুক্ষণ পরে আরিফ, আরমান, নাহিদ তারা 3 জন মিলে আসে লাগেজ আরও অন্যান্য কিছু নিয়ে। তারা বেরিয়ে পড়ে একটা গাড়ি নিয়ে। রাস্তায় যাওয়ার সময় আরিফ, নাহিদ, আরমান তাদের 3 জনের মনটা অনেক বেশি খারাপ ছিল। জুবাইর তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। 5টা বাজে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে নামলো। নেমে তারা 4 জন মিলে ভেতরে যায়। যখনই জুবাইরের এয়ারলাইন্সের ডাক দেয় তখনই তাকে ভেতরে যেতে হবে।
যখন ডাক পড়লো তখন তারা তিন বন্ধু জুবাইরকে জড়িয়ে ধরে কান্না করে। জুবাইর সে নিজেকে অনেক কষ্টে আটকে রেখেছে, নিজেকে অনেকটা পাষাণ বানাতে হবে সে ভেবে নিয়েছে। এত অল্পতেই নিজেকে কাঁদতে দিলে হবে না, সামনে আরও অনেক বড় বিপদ বেরিয়ে যেতে হবে তাকে। সেজন্যই মূলত নিজেকে শক্ত করে রাখা। জুবাইর যাওয়ার আগে বারবার বলে গিয়েছে যেন, দেখ ভাই, তোরা ছাড়া আমার আর কেউ নেই। একমাত্র চাচা ছিল, তাকেও বলে আসেনি। জানি না তার সঙ্গে সম্পর্কটা থাকবে কিনা। যা কিছুই হয়ে যাক না কেন, কখনো তোরা আমার ফ্যামিলির কাছে বা কারো কাছে বলবি না আমি কোথায় আছি। তোদের সাথে আমার যোগাযোগ থাকবে সব সময়, সারা জীবন। তিন বন্ধু কান্নার অবস্থায় কথা বলতে পারে না, শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। ততক্ষণে জুবাইর ভেতরে চলে যায়। বিমানের সিটে গিয়ে বসে জুবাইর ভাবতে লাগলো, আজ থেকে আর কোনো পিছুটান রাখা যাবে না। সব সময় শুধু নিজেকে নিয়ে ভাবতে হবে। আমাকে এমন জায়গায় যেতে হবে যেন আমাকে দেখে বাবা মা আফসোস করে। ইনশাল্লাহ আল্লাহ আমার পাশে থাকলে আমি অবশ্যই সফল হব। জানালা দিয়ে আরেকবার বাইরে তাকিয়ে সে তার মাতৃভূমিটা ভালোভাবে পরখ করে নিল। তার দু চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। পানিটা মুছে সে নিজেকে বলল, জুবাইর, তুই কাঁদছিস কেন? কার জন্য কাঁদছিস? এই দেশে তোর কি আছে? নেই কোনো পিছুটান। তোকে সামনে এগিয়ে যেতে হবে, আরও অনেক দূরে যেতে হবে তোকে। তোর লাইফের জার্নি মাত্র শুরু। এগুলো ভেবে সে জানালাটা অফ করে দিল তৎক্ষণাৎ। ততক্ষণে একজন বিমানওয়ালা এসে ঘোষণা দিল, আপনারা সাবধানে বসুন, সকলে নিজ দায়িত্বে নিজেদের সিট বেল্ট বেঁধে নিন। জুবাইরও নিজের সিট বেল্টটা দেখে বেঁধে নিল। দীর্ঘ অনেকক্ষণ জার্নির পর দুবাই এসে তাদের প্লেন ল্যান্ড করে। বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকার কোনো ফ্লাইট নেই, সেই জন্য বাংলাদেশ থেকে প্রথমে দুবাই এসেছে, তারপর দুবাই থেকে সরাসরি আমেরিকার ফ্লাইটে ধরবে। দুবাই গিয়ে প্রায় 2 ঘন্টা বসে থাকার পর আমেরিকার ফ্লাইটের জন্য অ্যানাউন্স করে। জুবাইর সেখান থেকে উঠে আমেরিকার ফ্লাইটে চড়ে বসে। জুবাইর খেয়াল করলো তার পাশের সিটে একটি ছেলে বসেছে, দেখতে অনেকটা বিদেশি। ছেলেটা হঠাৎ জুবাইরের দিকে হাত বাড়িয়ে বলল ইংরেজিতে, হাই, আমি এলেন। হাই, আমি জুবাইর। তুমি কোথায় যাচ্ছ? আমেরিকা পড়তে যাচ্ছি, সেখানে। আমার বাসা বাংলাদেশে, আমেরিকা পড়াশোনার জন্য যাচ্ছি। তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তুমি কি বাংলা বলতে পারো? না, আমি তেমনভাবে বাংলা বলতে পারি না, তবে খারাপও বলি না। এলিনের কথা শুনে জুবাইর মুচকি হাসে। আমেরিকা যেতে যেতে প্লেনের মধ্যে এলিনের সাথে জুবাইরের অনেক কথাই হয় এবং কথায় তারা জানতে পারে এলিন এবং জুবাইর একই ক্লাসে পড়ে এবং একই কলেজে। জুবাইর, তুমি আমার বাসায় থাকবে? আমার সাথে আমার কোনো ভাই নেই, তুমি আমার সঙ্গে আমার বাসায় থাকবে। এটা কি করে হয় এলিন? তোমার বাবা মা আমাকে চেনে না, তুমি আমাকেও ভালো করে চেনো না। একটা অচেনা মানুষকে বাড়িতে রাখা ঠিক না। জুবাইর, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমরা একই ক্লাসে একই কলেজে পড়ি। শেষ পর্যন্ত এলিনের জোড়াজোড়িতে জুবাইর রাজি হতে হয় তার বাড়িতে থাকার জন্য। আর ওইদিকে বৃষ্টিদের বাড়িতে বৃষ্টি যখন ঘুম থেকে উঠে ডাটা অন করলো তখন তার ফোনে এসএমএসটা পৌঁছে যায়। এসএমএসটা পড়ে এসে কিছুক্ষণ তবধা খেয়ে বসে থাকে সে। কি, এই ছেলে আবার কোথায় চলে গিয়েছে? যা হয়েছে ভালো হয়েছে, আমার লাইফ থেকে তো চলে গিয়েছে, আর ডিভোর্স বলছে দিয়ে দিবে। কিন্তু ছেলেটা যাবে কোথায়? বৃষ্টি যতই মুখে জুবাইরকে অবজ্ঞা করুক না কেন, জুবাইর নেই এই কথাটা মনে পড়তে বৃষ্টির মনের একটা কোণে একটু খারাপ লাগা কাজ করে, কিন্তু সে পাত্তা দেয় না। বৃষ্টি মেসেজটা পড়ে তেমন একটা পাত্তা দেয় না, কারণ সে জানে জুবাইর নিজ বাড়িতে গিয়েছে, হয়তো এখন তার সঙ্গে ভালো ব্যবহার করতেছে, সেজন্য সে চিন্তা করতেছে ওখানে থেকে যাওয়ার। আর ভাবে যখন ওরা লাথি মেরে বের করে দিবে তখন আবার ঠিকই আমাদের বাসায় ফেরত আসবে। ওইদিকে আমেরিকা গিয়ে প্লেন ল্যান্ড করে তখন এলিন জুবাইরকে বলল, জুবাইর চলো আমার সাথে। জুবাইর এলিনের কথায় এলিনের পেছনে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে দাঁড়ায় এলিন আর জুবাইর। একটা বাড়ি দেখতে শুনতে তেমন বেশি বড় নয়, আবার ছোট নয়। এলিনা আস্তে আস্তে জুবাইরকে নিয়ে বাড়িটার ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় দুইজন নারীর মধ্যে একজনের বয়স 35 থেকে 40-এর কাছাকাছি, আর অন্যজনের 10 থেকে 12-13 বছরের হবে। এলিন ছুটে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। বাবা মা কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, তেমন কোনো সমস্যা হয়নি। এই যে দেখো, আমার বন্ধু জুবাইর, সে আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে আমার সঙ্গে। তার বাসা বাংলাদেশে, এখানকার কলেজে ভর্তি হয়েছে। আমি যেই কলেজে পড়ি সেই কলেজে, এবং আমরা একই ক্লাসে পড়ি। এদেশে ওর চেনা জানা কেউ নেই, সেই জন্য আমি ঠিক করেছি আজ থেকে জুবাইর আমার সাথে থাকবে। তোমাদের কারো কোনো আপত্তি আছে? এলিনের বাবা মা জুবাইরকে একটু পরখ করে দেখে নেয়। তারপরই এলিনের বাবা বলল, আমাদের কেন সমস্যা হবে? জুবাইর, তোমার থাকতে কোনো সমস্যা হবে না তো? আসলে আমরা ফ্যামিলিতে সবাই বন্ধুর মতো, সেজন্য যা বলি সবাই সামনাসামনি বলে ফেলি। তুমিও আমাদের ফ্যামিলির একজন। জুবাইর মাথা নাড়ায়। এলিনের মা বলল, তোমরা দুইজনে এত দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে আসো, হালকা খাবার খেয়ে একটু বিশ্রাম করো। ঠিক আছে মা, তাহলে আমি জুবাইরকে আমার রুমে নিয়ে যাচ্ছি। জুবাইর, চল আমার সাথে। এলিনের পেছনে জুবাইর যেতে থাকে। এই রাস্তাটুকু তারা দুজন একসাথে এসেছে। তখন এলিন বলেছিল, বন্ধুদের মধ্যে তুমি আপনি চলবে না, তুই করে বলতে হবে। সেখান থেকেই জুবাইর বুঝতে পেরেছিল এলিন ছেলেটা খুবই মিশুক টাইপের। জুবাইর বুঝতেই পারেনি যে আমেরিকাতে ঢুকতে না ঢুকতেই এলিনের মতো একজন বন্ধু পেয়ে যাবে। রুমে এসে এলিন বলল, জুবাইর, জামা পাল্টে নিয়ে, এটা ওয়াশরুম, ফ্রেশ হয়ে আয়, তাড়াতাড়ি আসবি। তুই আসলে আমি যাব। ঠিক আছে, আমি যাচ্ছি। জুবাইর তার লাগেজ থেকে একটা টাওয়াল এবং জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। তখনই রুমের মধ্যে এলিনের বোন এলিনা আসে। ভাইয়া, তুমি আমার সাথে কথা বলনি কেন ওই সময়? তুই তো আমাকে দেখে উপরে চলে গিয়েছিস। বাবা মার সঙ্গে কথা বলতেছিলাম, তাই তোকে আর ডাক দিতে পারিনি। তো যাবো না? তুমি আমাকে নানুর বাসায় নিয়ে যাওনি, তুমি একা একা সেখান থেকে ঘুরে এসেছো। যা, পরের বার যাওয়ার সময় তোকে নিয়ে যাব, সত্যি বলতেছি। তাও রাগ করে থাকিস না। আচ্ছা ঠিক আছে, এখন বলো, বাংলাদেশ থেকে আসার সময় আমার জন্য কি নিয়ে এসেছো? এনে, এগুলো তোর জন্য নিয়ে এসেছি। বেশি কিছু আনতে পারিনি, এত দূরের রাস্তা বলে। এগুলো পেয়ে তুই খুশি তো? ভাইয়া, তুমি কি বলতেছো? তুমি আমার জন্য চুড়ি এনেছো? এগুলো কি রেশমি চুড়ি বলে? জানো, আমার ক্লাসের কয়েকটা মেয়ে বাঙালি রেশমি চুড়ি পরে। আমাকে বলেছে পরলে নাকি অনেক সুন্দর দেখা যায়, তাই আমি ভেবেছিলাম তোমাকে বলবো। এলিন বাংলাদেশ থেকে আসার সময় এলিনার জন্য মেয়েদের যাবতীয় কসমেটিক্স নিয়ে এসেছে। হ্যাঁ, আমেরিকাতে বাংলাদেশ থেকে অনেক অনেক ভালো ভালো পণ্য পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের কালচার অনুযায়ী কিছু কসমেটিক্স এনেছে, যা দেখে এলিনার অনেক ভালো লাগে। এলিনার রুম থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরেই জুবাইর ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসে। কিরে, তোর এত তাড়াতাড়ি শেষ? হ্যাঁ, এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়। এলিন তোয়ালে এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তারপর জুবাইরকে বলল, জুবাইর, চল খাওয়া দাওয়া সেরে আসি, তারপর একটু রেস্ট করতে হবে। হ্যাঁ চল, আমারও খুব খিদে পেয়েছে। তারা দুজন ফ্রেশ হয়ে চলে আসে ডাইনিংয়ে আসার পর এলিনের মা তাদের দুজনকে খাবার দেয়। তারা দুজন খাবার খেয়ে চলে যায় এলিনের রুমে। আজ থেকে এলিন আর জুবাইর তারা দুজন এক রুমেই থাকবে। রুমে এসে এলিন বলল, জুবাইর, তোর কি রুমে থাকতে অসুবিধা হবে আমার সাথে একই রুমে থাকতে? আমার কিসের অসুবিধা? এখানে থাকতে দিয়েছিস, এটাই তো আমার ভাগ্য। একটা থাপ্পড় মারবো তোকে। বাবা ওই সময় কি বলেছে তোর মনে নেই? শোন, তুই আমার ভাই, তোকে আগেও বলেছি, এখনো বলতেছি। আমি বুঝতে পেরেছি তোর সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, তাই বলে নিজেকে এমনভাবে নিকৃষ্ট মনে করবি না। তুই চাইলে অন্য রুমে থাকতে পারি, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু আমি চাইছিলাম আমরা দুইজন একসাথে এক রুমে থাকতে। আমার সমস্যা নেই এখানে থাকতে, এখন সর, ঘুমাবো একটু। এলিন একটু মুচকি হেসে সরে গিয়ে জুবাইরকে জায়গা দেয় বিছানায় শুয়ে পড়ার জন্য। জুবাইর সেই সুযোগটা কাজে লাগিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। জুবাইর শুয়ে যাওয়ার কিছুক্ষণের মাথায় এলিনও শুয়ে পড়ে। তাদের এক ঘুমে কেটে যায় সারা বিকেল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বেজে যায়। রাত 9টায় এসে এলিনা তাদেরকে ডেকে ঘুম থেকে তোলে। ভাইয়া, তাড়াতাড়ি আসো, নিচে বাবা মা বসে আছে তোমাদের জন্য। তোমরা গেলে খাবার শুরু করবে, আমাকে পাঠিয়েছিল, আমি দেখে চলে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, তুই যা, আমরা আসতেছি ফ্রেশ হয়ে। এলিন উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে।
ফ্রেশ হয়ে এসে জুবায়েরকে ডেকে ঘুম থেকে তোলে ওয়াশরুমে পাঠায়। জুবায়ের ফ্রেশ হয়ে আসার পর তারা দুজনে মিলে চলে যায় ডাইনিংয়ে খাবার খেতে। তোমাদের ঘুম কেমন হয়েছে? জুবায়ের মুচকি হেসে উত্তর দেয়, অনেক ভালো হয়েছে আঙ্কেল। আপনারা বসে আছেন কেন? আপনারা খাওয়া শুরু করেন। এলিনের বাবা হাসি মুখে উত্তর দেয়, তোমরা আমার সন্তান, তোমাদেরকে রেখে কি করে খেতে পারি বলো? সন্তান সেটা বড় কথা নয়। এই ফ্যামিলিতে আমরা সকলের বন্ধুর মতো। এই ফ্যামিলিতে আমরা সকলেই বন্ধুর মতো। কেউকে ছাড়া কেউ কোনো কিছু বোঝে না। এলিনের বাবার এই কথাটা শুনে জুবায়েরের মন খারাপ হয়ে যায়। এটা আবার এলিন দেখে ফেলে। তৎক্ষণাৎ জুবায়েরকে আবারও বলে উঠল, জুবাইর, খাবার ঠান্ডা হচ্ছে, খেয়ে নে, তারপর আমরা রুমে চলে যাব। জুবায়েরও আর কোনো কথা বাড়ায় না, সে চুপচাপ খেয়ে তারপর এলিনের সঙ্গে আবারও রুমে চলে যায়। তারা বিকালে যেহেতু ঘুমিয়েছে সেজন্য খাওয়া দাওয়ার পর রুমে এসে রেডি হয়ে একটু বাইরে বের হয়ে হাঁটতে। বাইরে বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পর প্রায় অনেকটা দূরেই চলে আসে তারা দুজন। জুবায়ের হঠাৎ খেয়াল করে তাদের সামনে একটি মেয়ে হেঁটে আসছে। মেয়েটার বয়স তেমন বেশি হবে না, হয়তো তাদের সেম হবে। এলিন নিজে ওই মেয়েটার কাছে হেঁটে যায়। কেমন আছো হানি? তুমি আমাকে ছেড়ে এতগুলো দিন থাকতে পেরেছো? তোমার আমাকে একবারও দেখতে ইচ্ছে করেনি? আর আমি এদিকে তোমার জন্য ঘুমাতেও পারিনি। আর কখনো আমাকে ছেড়ে যাবে না বলো? এলিন হেসে হেসে উত্তর দেয়, ঠিক আছে হানি, আর কখনো তোমাকে একা ফেলে দূরে কোথাও যাব না। মেয়েটা এলিনকে জড়িয়ে ধরে। এতক্ষণ তাদের মধ্যে যেসব কথাবার্তা হয় সেগুলো শুনে জুবায়ের বুঝতে পারে এই মেয়েটা এলিনের গার্লফ্রেন্ড হবে। হঠাৎ এলিন মেয়েটাকে জুবায়ের সামনে এনে বলে, জুবাইর, ও হলো নিকোলাস, তোর ভাবি। আর নিকোলাস, ও হলো জুবাইর। আমরা একই কলেজে একই ক্লাসে পড়ি। ওর বাসা বাংলাদেশে, স্কলারশিপে এসেছে আমাদের দেশে। এখন থেকে আমাদের বাসায় থাকবে আমার সাথে। হাই ভাবি, কেমন আছেন? ডোন্ট কল মি ভাবি। আমরা যেহেতু একই ক্লাসেই পড়বো সেই জন্য আমার নাম ধরেই ডাকো। তুই তুই করেই বলবি, যেমন করে এলিনকে ডাকো। নিকোলাস ঠিকই বলেছে, আমরা একসাথে যেহেতু পড়ি, ওকে ভাবি বলে ডাকতে হবে না তোর। ওর নাম ধরে তুই তুই করেই ডাকবে। আচ্ছা ঠিক আছে, যা, তোরা যেভাবে বলবি সেভাবেই হবে। এখন চল বাসায় যাওয়া যাক, কালকে থেকে তো আবার কলেজে যেতে হবে। নিকোলাস চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আনি, আর জুবাইর বাড়িতে যাব। বেশ কিছুক্ষণ পর এলিন আর জুবায়ের নিকোলাসকে বাড়িতে পৌঁছে দিয়ে তারা বাসায় ফিরে আসে। বাসায় এসে জুবায়ের তার ফোনটা নিয়ে কল করলো আরিফের ফোনে। বেশ কিছুক্ষণ পর আরিফ ফোন ধরে। আরিফ ফোন ধরার পর জুবায়ের বলল, কেমন আছিস আরিফ? আমি ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি। এখানে এসে একটা বাসায় উঠেছি। আমার বন্ধু, তার সাথেই থাকবো। ও আর আমি একই ক্লাসে পড়ি, একই কলেজে। ঠিক আছে, সাবধানে থাকিস বন্ধু। দোয়া করি তুই যেন সফল হতে পারিস। আল্লাহ যেন তোর সকল ইচ্ছে পরিপূর্ণ করে দেন। হ্যাঁ ভাই, দোয়া করিস আল্লাহ যেন আমার সকল ইচ্ছেগুলো পরিপূর্ণ করে দেয়। জুবায়ের, তুই তোর চাচাকে বলেছিস, তার সঙ্গে যোগাযোগ করেছিস? না, এখন করব না। আর কিছুদিন পর চাচার সঙ্গে যোগাযোগ করব। এখন চাচার সঙ্গে যোগাযোগ করা যাবে না। ঠিক আছে, তুই যেভাবে ভালো মনে করিস কর। যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে বিনা দ্বিধায় বলে ফেলবি। আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করব। ধন্যবাদ বন্ধু তোকে। আরিফের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কথা বলে ফোন রেখে দেয়। কিরে জুবাইর, তোর বাংলাদেশের ফ্রেন্ড নাকি? হ্যাঁ রে ভাই, আমি এখানে আসার জন্য আমাকে অনেক সাহায্য করেছে। বন্ধুরা হয় সাহায্য করার জন্য, মন খারাপ করিস না। ওইদিকে বাংলাদেশে জুবায়েরের বাড়িতে যখন সকাল 1টা বাজে, তার পরিবারের সকলেই খেয়াল করে আজ সকালে জুবায়েরকে কেউ দেখেনি। তখনই জুবায়েরের মা বলে উঠলেন, রাইসা, একটু গিয়ে দেখে আসো তো ভাইয়া কি করতেছে। আম্মু, আমাকে বলো না, আমি যেতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমিই যাও। তখনই ভাবি বলে উঠলেন, সমস্যা নেই আম্মু, আমি গিয়ে দেখতেছি জুবাইর কি করতেছে। ওকে কি নিচে নিয়ে আসবো খাওয়ার জন্য? হ্যাঁ, নিয়ে আসো। জুবাইরের ভাবি জুবাইরের রুমে যায়। গিয়ে দেখে জুবাইরের রুমে কোনো কিছু নেই। টেবিলের পাশে একটা কাগজ পড়ে আছে। সে কাগজটা তুলে সকলের সামনে নিচে আসে। সকলে মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখনই জুবাইরের ভাবির মনমরা মুখটা দেখে জুবাইরের ভাই বলে উঠল, কি বেশি দরদ দেখাতে গিয়েছিলে? এখন হয়তো মুখের ওপর কুলি ছেড়ে মেরেছে, তাই না? এই বেয়াদবটাকে আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি।
জুবাইয়ের রুমে নেই, চলে গেছে ও। আপনাদের ইচ্ছে পূরণ করে চলে গিয়েছে অনেক দূরে। জানি না আর কখনো ওর মুখ দেখতে পারবো কি না। আজকে আমার 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি একবারও জানতেও পারিনি আমার একটা ছোট ভাইও আছে। কি সুন্দর আপনাদের মন মানসিকতা। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটা চিঠি লিখে গেছে। প্রিয় অভিভাবক, আশা করি ভালো আছেন। ওহ সরি। এখন তো আমি বাড়িতে, সেজন্য হয়তো ভালো নেই, কিন্তু যখন এই চিঠিটা পড়বেন আপনারা, তখন মনে করবেন আমি আপনাদের বাড়ির ত্রিসীমানার ভিতরেও নেই। বাবা জানেন, আমার স্কুলে যখন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতো, তখন সবার গার্জিয়ান হিসেবে বাবা যেত। যাদের বাবা ছিল না তার মা যেত। আমার খুব ইচ্ছা হতো আপনি গিয়ে আমার রেজাল্ট নিয়ে আসবেন, কিন্তু আমার ভাগ্যে হয়তো আল্লাহ এগুলো লিখেনি। তবে আমার আরেক বাবা, আমার চাচা, সে আপনার থেকেও আরও অনেক ব্যস্ত মানুষ। তার শত ব্যস্ততার মাঝেও আমাকে সে এই সময়টুকু দিয়েছে। এই মানুষটা না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। মা, আপনি তো মা, মায়ের পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত। আমার বন্ধুদের মা তাদেরকে মুখে তুলে খাইয়ে দিত, আরিফের মা আরিফকেও খাইয়ে দিত, সাথে আমাকেও। আমি যখন স্কুলে ভর্তি হয়েছি মোটামুটি বুঝি, তখন থেকে আমার মনে নেই আপনি আমাকে লাস্ট কবে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। যাক, সেসব ছাড়ুন। আপনি একটু মায়া মমতা দিয়ে আগলে রাখতে পারতেন, কিন্তু তাও করেননি। ভাই, আমি জানি না আমি তোমাদের আপন ভাই কিনা, হয়তো আর জানতেও চাই না। তোমাকে কি বলবো, তুমি তো রাইটই ছিলেন। বাবা মা যা বলতো তাই করতে, তোমাকে কিছু বলার নেই। তবে ভাইয়া, বাবি খুব ভালো মানুষ, বাবিকে কখনো কষ্ট দিও না। রাইসা, তুই চিন্তা করিস না, তোদের 2 ভাই বোনের সম্পত্তিতে তোদের এই সৎ ভাই কখনো দাবি করবে না। এই বিষয়ে নিশ্চিন্ত থাকিস, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যা, আর আমাকে মনে রাখিস না। ভাবি, আপনাকে কিছু বলার নেই। এই 16 বছর বয়স পর্যন্ত পরিবারের কাছ থেকে এতটা স্নেহ হয়তো আমি পাইনি যতটা আপনার কাছ থেকে আমি পেয়েছি এই 2 দিনে। জানেন আর কখনো আমাদের দেখা হবে কিনা। জানেন ভাবি, নিজের বোন মনে করেছি, কিন্তু নিয়তি আমাদেরকে এক বাড়িতে থাকতে দেয়নি। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে না কেন, আমার হৃদয়ে বোনের জায়গাটা সবসময় আপনার জন্য খোলা থাকবে। আজ কোনো এক নিয়তির কারণে আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছে অনেক দূরে। আল্লাহ না চাইলে হয়তো আর কখনো ফেরা হবে না। সব শেষও বলবো, আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জীবনে জুবাইর নামের কোনো একটি ছেলে ছিল, ভুলে যাবেন। এই চিঠিটা পড়ে জুবাইরের বাবা মা, ভাই বোন, ভাবি, এক কথায় পরিবারের সকলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কাঁদতে কাঁদতে জুবাইরের মা বলল, ওগো, তুমি আমার ছেলেকে খুঁজে দাও। সৈকত, তুই তোর ভাইকে খুঁজে নিয়ে আয়, যেখান থেকে পারিস ওকে নিয়ে আয়। রাইসা কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায়। জুবাইরের বাবা বলল, সৈকত, চল, এখনই থানায় যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। হয়তো এখনো কোনো কিছুই করতে উঠতে পারিনি জুবাইর। বাবা, এখনই চলো। আর আমি চাচাকে ফোন দিয়ে দেখি ও চাচার কাছে আছে কিনা। সৈকত বেশি দেরি না করে সাথে সাথে তার চাচাকে কল করে। হ্যালো চাচা, জুবাইর কি আপনার ওইখানে গিয়েছে? না তো, জুবাইর এখানে আসেনি। কিন্তু জুবাইর কোথায়? তোরা কি করেছিস ওর সাথে? আসলে চাচা, কালকে রাতে সৈকত বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ও বলে গিয়েছে আমাদের সবার থেকে নাকি অনেক দূরে চলে যাচ্ছে। তোরা নিশ্চয়ই আবার ওকে কিছু করেছিস। দাঁড়া, আমি সব খবর নিয়ে তারপর তোদের খবর দিচ্ছি। এটা বলে ফোন কেটে দেয় চাচা। উনি এতক্ষণ খাবার টেবিলে বসে কথা বলছিলেন। তার কথা শুনে বৃষ্টির মা মানে জুবাইরের চাচি বলে উঠলেন, কি গো, এমন করতেছো কেন? কি হয়েছে? জুবাইর নাকি কালকে রাত্রে সবকিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, কেউ বলতে পারবে না। আজকে সকালে এখানে একটা চিঠি পেয়েছে, সে এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর কোনোদিন নাকি তাদেরকে ওর মুখ দেখতে হবে না। এটা কি বলতেছো তুমি? জুবাইর আবার কোথায় চলে যাবে? সেটা তো আমিও বুঝতে পারতেছি না, কিন্তু আমাকে না বলে তো ও কোথাও যাবে না। বাবা মায়ের কথা শুনে বৃষ্টি একটু ঘাবড়ে যায়। সে তো ভেবেছিল হয়তো জুবাইর মজা করে এই মেসেজটা দিয়েছিল। এখন তো দেখতেছে জুবাইর সত্যি সত্যি বাড়ি থেকে চলে গিয়েছে, কিন্তু যাবে কোথায়? তার মধ্যে বাড়িতে ঢুকে জুবাইরের বন্ধু আরিফ। আরিফকে দেখে জুবাইরের চাচা এবং তার পুরো ফ্যামিলি আরিফের দিকে তাকায়। আরিফ বৃষ্টির বাবার কাছে এসে বলল, আঙ্কেল, আপনার কি 2 মিনিট সময় হবে? আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমি জুবাইরের বন্ধু আরিফ।
আমরা একসঙ্গে ছোটবেলা প্রাইমারিতে পড়েছি, ক্লাস 6 পর্যন্ত একসাথে ছিলাম। তারপর জুবায়ের আপনার কাছে চলে আসে। হ্যাঁ বল, সমস্যা নেই, কিন্তু জুবায়ের কোথায়? ও নাকি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে? আরিফ বৃষ্টির বাবাকে সব কিছু খুলে বলল। জুবাইরের বাড়িতে যাওয়ার পর তারা জুবাইরের সঙ্গে কী কী ব্যবহার করেছে সব কিছু খুলে বলল। আরিফের সবগুলো কথা শুনে বৃষ্টির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মিষ্টি মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা তারা কি সত্যি জুবাইরের আসল পরিবার? যদি তাই হতো তাহলে জুবাইরের সঙ্গে তো তারা এমন করতে পারতো না। এই জন্যই তো জুবায়ের রাগ করে অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছে, এখানেও তো আসেনি। না আঙ্কেল, ও রাগ করে অভিমান করে যায়নি। ওর পূর্ব প্রস্তুতি ছিল বাড়ি থেকে চলে যাওয়ার, দেশ থেকে চলে যাওয়ার। যেখানে একমাত্র আমি আপনি ছাড়া ওর আপন বলতে কেউ নেই, সেখানে একাকিত্ব শহরে সে আর থাকতে চায় না। সে নাকি হাঁপিয়ে উঠেছে শহরে থাকতে থাকতে। আরিফের কথা শুনে সকলে চমকে ওঠে। আরিফের কথার মাঝখানে বৃষ্টির মা বলে উঠল, বাড়ি ছেড়ে চলে গিয়েছে ঠিক আছে, কিন্তু দেশ ছেড়ে চলে গেছে বুঝলাম না তো। আর জুবায়ের গিয়েছে বা কোথায়? জুবায়েরকে কালকে আমরা বন্ধুরা মিলে তাকে এয়ারপোর্ট দিয়ে যাই। জুবায়ের আমেরিকা চলে গিয়েছে, জানি না হয়তো সে আর দেশে ফিরবে কিনা। আরিফের এই কথা শুনে বৃষ্টির বাবা সোফায় বসে পড়ে, আর বৃষ্টির মা চোখ দিয়ে পানি পড়তে থাকে। বৃষ্টির এই কথা শুনে বুকের একপাশে যেন চিনচিন ব্যথা অনুভব হয়। কি বলছে এই ছেলে? জুবাইর চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, তাও 1000 মাইল দূরে, কিন্তু আমি তো বলিনি তাকে চলে যেতে। আঙ্কেল, জুবায়ের যাওয়ার আগে আপনার জন্য একটি চিঠি রেখে গিয়েছে। ততক্ষণে রাবেয়া আর তার ফুফাতো বোন নিচে আসে। আরিফ তাদেরকে দেখে বলতে লাগলো, তুমি নিশ্চয়ই রাবিয়া? রাবেয়া আরিফের দিকে একটু তাকিয়ে থাকে, তারপর মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়, হ্যাঁ আমি রাইবা। জুবায়ের একটা প্যাক থেকে 2টা শপিং ব্যাগ বের করে, রাবেয়ার সামনে ধরে বলল, এই যে তোমরা নাকি আমাদের গ্রামের রেশমি চুরির কথা বলেছিলে, এই যে জুবায়ের তোমাদের দুজনের জন্য পাঠিয়েছে। রাবেয়া ব্যাগ একটা হাতে নিয়ে আরিফকে জিজ্ঞেস করলো, জুবায়ের ভাইয়া কোথায়? উনি আসেনি? তোমার ভাইয়া হয়তো আর আসবে না, যাওয়ার আগে সব কিছু কিনে আমার কাছে রেখে তোমাকে দেবার জন্য বলে গিয়েছে। আসবে না কথাটা শুনে রাবেয়া দৌড়ে তার আম্মুর কাছে যায়, গিয়ে তার আম্মুকে বলতে থাকে, আম্মু ভাইয়া কোথায়? এই লোক কি বলতেছে ভাইয়া নাকি আর আসবে না? ভাইয়া কোথায় গিয়েছে? আমি ভাইয়ার কাছে যাব। এই বাড়িতে জুবাইরকে পাগলের মতো ভালোবাসতো একমাত্র রাবেয়া, আর তার সঙ্গে আর কেউ পেরে উঠতো না। জুবাইরও তাকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসতো। যখনই বাইরে যেত রাবেয়ার জন্য চকলেট, ফুচকা, আইসক্রিম এইসব কিছু নিয়ে আসতো। বৃষ্টির বাবা বলল, কি চিঠি দিয়েছে তুমি পড়ে শোনাও। আমি পড়তে পারবো না, আমার সেই শক্তিটুকু নেই। নিজের ছেলের স্থানে বসিয়েছিলাম ওকে, আর ও এভাবে না বলে চলে যেতে পারলো? আরিফ আর কথা না বাড়িয়ে শুরু করলো, প্রিয় চাচা চাচি, প্রথমে আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। পারলে এই অবাধ্য খোলাঙ্গার সন্তানটাকে মাফ করবেন। আপনারা যে সময় চিঠিটা পড়বেন সে সময় হয়তো আমি আপনাদের থেকে 1000 মাইল কিলোমিটার দূরে। আমার আপনাদেরকে ছেড়ে আসার কোনো ইচ্ছাই ছিল না। জানেন, এই চিঠিটা যখন লিখতেছি আমি আমার হাত মানতেছে না। এর আগে কখনো এত কষ্ট হয়নি লিখতে। চাচা, ছোটোবেলা থেকে পরিবারের স্নেহ ভালোবাসা কি আমি বুঝিনি। ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করার পর যখন আপনাদের কাছে চলে আসি তখন থেকে সত্যি মনে হয়েছে আপনি আমার বাবা, চাচি আমার মা। আপনাদেরকে সবসময় আমি বাবা মা ভেবে এসেছি, যদিও মুখে চাচা চাচি ডেকে এসেছি। জানেন, আমার ইচ্ছে ছিল লেখাপড়াটা শেষ করে একটা ছোটোখাটো চাকরি নিয়ে জীবনটা পার করে দেওয়ার। আমেরিকায় আসার কোনো ইচ্ছে ছিল না আমার। কিন্তু কি জানেন তো, পরিবারের কষ্ট, নিজের মানসিক অশান্তি, এসব কিছু আমি মেনে নিতে পারছিলাম না। চাচা, আমার পরিবার আমাকে যতটা অশান্তি দিয়েছে ততটা আমাকে গ্রাস করতে পারেনি। কিন্তু নিজের কাছের মানুষ থেকে একটু অবহেলা পাওয়ার পর নিজের মানসিক শান্তিটা হারিয়ে ফেলেছিলাম। যদিও একতরফা কোনো কিছুই সফল হয় না। বাড়িতে আসার পর 3 দিন থেকেছি। 3 দিনের মধ্যে বাবা মা একবারও জিজ্ঞাসা করেনি খেয়েছি কিনা। 3 দিনের মধ্যে মাত্র একবার বাসায় খেয়েছিলাম। আর বাকি দিনগুলো এই যে আমার বন্ধু আরিফ আপনার কাছে দাঁড়িয়ে আছে, তার বাসায় খেয়েছি। আন্টি আমাকে ভাত মেখে খাইয়ে দিয়েছে, যেটা হয়তো আমার নিজের মার কাছ থেকে কখনো পাওয়া হয়নি। চাচা চাচিকে একটু বুঝিয়ে বলবেন আমার জন্য কষ্ট যেন না পায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি যদি কোনোদিন সফল হতে পারি
তাহলে নিশ্চয়ই আমি আমার বাবা মায়ের কাছে ফিরব। কথা দিলাম আপনাদের, সেদিন ফিরে আর চাচা চাচি বলে ডাকবো না, বাবা মা বলেই ডাকবো। আর আমার ছোটো বোনটার দিকে একটু খেয়াল রাখেন। ও যদি কান্নাকাটি করে ওকে একটু বুঝিয়ে বলবেন যে তোর ভাই নিশ্চয়ই আসবে তোর বিয়েতে, যদিও বেঁচে থাকে। চাচা সবশেষে আমিও এইটুকু বলবো, আমি অনেক ক্লান্ত। 5 বছর যতটা হাঁপিয়ে উঠিনি, এই 1 সপ্তাহে আমি তার চেয়ে বেশি হাঁপিয়ে উঠেছি। সবশেষে আমি এটাই বলবো, আবারও আমাকে ক্ষমা করে দেবেন আপনাদেরকে না বলে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। চাচিকে আমার সালাম দেবেন। চিঠিটা পড়ার পর সবার চোখে পানি। জোবাইরের চাচি তো একটু জোরেই কান্না করে বসে। রাবেয়া কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়, তার পেছন পেছন বৃষ্টিও চলে যায়। জুবাইরের চাচি বলে উঠল, আমি তোর জন্য অপেক্ষা করব বাবা। আমার বিশ্বাস তুই সফল হয়েই ফিরবি। আমার দোয়া সব সময় তোর সঙ্গে থাকবে। আল্লাহ তোর জন্য ভালো কিছুই করবে। তাহলে আঙ্কেল আমি আজকে চলি, আবার অন্য কোনো দিন আসবো। না, তুমি এত দূর থেকে এসেছো, দুপুরে খেয়ে দিয়ে তারপর যাবে। না আঙ্কেল, আজকে না, অন্য কোনো দিন। কিন্তু? কোনো কিন্তু নয় আঙ্কেল। জুবাইর যেমন আপনার ছেলের মতো, আমি আপনার ছেলের মতো। যখন ইচ্ছা হবে তখনই চলে আসব। আর হ্যাঁ আঙ্কেল, আরেকটা কথা, জুবাইর যে আমেরিকা চলে গিয়েছে এটা যেন কেউ না জানে, এমনকি তার পরিবারও না। ঠিক আছে, আমাদের বাড়ি থেকে কেউ কাউকে বলবে না। আর জুবাইর এর পরিবারকে আমি দেখে নিচ্ছি, তাদের কতটা হৃদয়হীন তারা সেটা আমি দেখে ছাড়ব। বাদ দিয়ে দিন আঙ্কেল, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন সামনে কি হয় সেটাই আমরা দেখি। ইনশাআল্লাহ সামনে যা হবে আল্লাহ ভালো করবেন। ইনশাআল্লাহ। আঙ্কেল দোয়া করবেন আমাদের জন্য। এখন আসি, পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সাবধানে যেও। আরিফ আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর ওইদিকে বৃষ্টি নিজের রুমে গিয়ে ভাবতে থাকে, জোবায়ের কিসের মানসিক শান্তির কথা বলল, যা 1 সপ্তাহ অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে ওকে। ওর পরিবার থেকেও বড় কষ্ট ওকে দিয়েছে। তাহলে কি সেটা আমি? গত 1 সপ্তাহে ওকে আমি কত খারাপ বাজে বাজে কথা বলেছি, তার উপর আবার গায়ে পর্যন্ত হাত তুলেছি। সে তো আমায় মেসেজে বলেছিল সে আমাকে আগে যতটা ভালোবাসতো এখন তার চেয়ে বেশি ঘৃণা করে। তাহলে কি আমি তার মানসিক শান্তি ছিলাম? কথাগুলো ভাবতেই বৃষ্টির মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারপর সে নিজের চুলগুলোকে 2 হাতের মুঠিবদ্ধ করে। না, আর কিচ্ছু ভাবতে পারতেছে না। সে কী করবে বুঝতে পারতেছে না। এই ছোট মাথায় এত চাপ না যাচ্ছে না। বৃষ্টি ভাবতে লাগলো সেই দিনের ঘটনা, অতীত। বৃষ্টি স্কুল থেকে বাড়িতে আসার পর তার আম্মু তার রুমে গিয়ে বসলো। বৃষ্টি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পায় তার আম্মু হাতের মধ্যে একটি লাল বেনারসি শাড়ি নিয়ে বসে আছে। আম্মু, এটা কি? এটা তোমার বিয়ের শাড়ি। আজকে ছোট করে তোমার বিয়ে দেওয়া হবে। এসব কি বলতেছো আম্মু? আম্মু, আমি এখনও অনেক ছোট। আমি এখনও পর্যন্ত এসএসসি এক্সাম শেষ করিনি। তার উপরে তোমরা আমাকে বিয়ে দেওয়ার এত তাড়া দেখাচ্ছ। শোন, বিয়ে করলেই তো আর তোকে একসঙ্গে থাকতে হবে না বা সংসার করতে হবে না। জুবাইর খুব ভালো ছেলে, তোকে ওর সাথে বিয়ে দিয়ে গেলেও আমরাও শান্তিতে থাকতে পারবো। ছেলেটা কতই না ব্রিলিয়ান্ট, মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশুনো করে, তার উপরই তোর বাবার বিজনেসে কতটা হেল্প করে। একবার ভেবে দেখ। আমি এত কিছু ভাবতে চাই না আম্মু। আমার এখনও বিয়ের বয়স হয়নি, আর আমি এক্ষুনি বিয়ে করব না। তা বললে আর হবে না মা, তোর বাবা যেহেতু একবার বলেছে তাহলে তোর বিয়ে দিয়ে ছাড়বে। বৃষ্টি কি একটা মনে মনে জানি ভেবে তারপর বিয়ের জন্য রাজি হয়ে যায়। বৃষ্টির মা তাকে লাল বেনারসি শাড়ি দিয়ে রেডি করে দেয়। জুবাইর কলেজ থেকে বাসায় ফিরেছে মাত্র। বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে উপরে যাওয়ার সময় তার চাচা তাকে ডাকে। জুবাইর কাছে এসে বলল, জি চাচা, আমাকে ডেকেছেন, কিছু বলবেন? জুবাইরের দিকে একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে বলল, জুবাইর, রুমে গিয়ে ফ্রেশ হয়ে এই পাঞ্জাবিটা পরে নিচে এসো তাড়াতাড়ি। জুবাইর খুবই বাধ্য ছেলে, যতটা বাধ্য হলে একটা প্রশ্নের পাল্টা প্রশ্ন করে না। জুবাইর তার চাচাকে পাল্টা প্রশ্ন না করে সোজা চলে যায় তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে নিচে চলে আসে। নিচে আস্তে আস্তে দেখতে পায় লাল বেনারসি শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। জুবাইর এটা নিয়ে তত বেশি মাথা ঘামায় না। জুবাইর নিচে নেমে এসেছে দেখে তার চাচা তাকে বৃষ্টির পাশে বসতে বলে। জুবাইর কোনো কথা ছাড়াই বৃষ্টির পাশে বসে পড়ে। তখন তার চাচা বলে উঠলেন, জুবাইর, আমি যদি তোকে যার তার সঙ্গে বিয়ে দেই তাহলে কি তোর কোনো আপত্তি আছে?
জুবায়ের তার চাচার দিকে তাকিয়ে বলল, চাচা, আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। তাছাড়া আমি তো এখনো কোনো কাজ করি না, মাত্র পড়াশোনা করতেছি। আমি নিজেই তো আপনাদের এখানে থেকে খেয়ে বড় হচ্ছি। তাছাড়া আমি আর একটা মানুষকে কিভাবে রাখবো? বিয়ে এখন করিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু তুই চাকরি পাওয়ার পর একসাথে থাকতে পারবি, তার আগে না। জুবায়ের আর কিছু বলল না। বৃষ্টির বাবা কাজী সাহেবকে বলল, কাজী সাহেব, বিয়েটা শুরু করেন। এক পর্যায়ে এসে বিয়ের সকল কাজকর্ম শেষ হয়। বর্তমান বৃষ্টি এক পর্যায়ে এসে উঠল, তারপরে নিজেকে বউ বউ মনে হতে লাগলো। কিছু একটা মনে করে তার মুখের পুরো হাসিটাই উধাও হয়ে যায়। বৃষ্টি ভাবতে লাগলো, আমি তো জুবাইরকে থাপ্পড় মেরেছি, তাহলে উনি কি আমাকে বউ হিসেবে মেনে নেবে? উনি তো আমায় এটাও বলেছে যে আমাকে আগে যতটা ভালোবাসতো এখন তার চেয়েও বেশি ঘৃণা করে। আচ্ছা, উনি আমাকে কবে থেকে ভালোবাসে? বৃষ্টি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে সেটা সে নিজেও বলতে পারবে না। সন্ধ্যাবেলা তার আম্মু এসে তাকে ডেকে যায়। তার একটু পরেই তার বাবা তার রুমে আসে। বৃষ্টি তার বাবাকে দেখে বলল, বাবা বসো এখানে। বৃষ্টি, আমি যা কিছু জিজ্ঞেস করব সরাসরি উত্তর দিবে, কেমন? বৃষ্টি মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। তোমার আর জুবাইরের মধ্যে কোনো কিছু হয়েছে? বৃষ্টি তার বাবার কথা শুনে একটু চমকে ওঠে। তারপর তার বাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে সেদিনের ঘটনা কি তার বাবাকে বলবে, নাকি এটা জানার পর তার বাবা কেমন রিয়্যাক্ট করবে সে ভাবতে পারছে না। তারপরও সে সিদ্ধান্ত নেয় তার বাবাকে সব কিছু খুলে বলবে। এক পর্যায়ে বৃষ্টি এক সপ্তাহে জুবাইরের সঙ্গে কি কি করেছে সব কিছু খুলে বলে তার বাবাকে। তার বাবা সব কিছু শুনে বৃষ্টিকে বলল, মামনি, কাজটা তুমি ঠিক করনি। জুবাইরের মতো ছেলে হয় না, আর তুমি তাকে কিনা এভাবে থাপ্পড় মারতে পারলে। আব্বু, আমার ভুল হয়েছে। এখন আমি সেই ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি বাবা, আমার জন্য তিনি দেশ ছেড়ে চলে যাবেন। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন আর আফসোস করে কি হবে? তার চেয়ে ভালো এখন তুমি তোমার পড়াশোনায় ফোকাস করো আর ওর জন্য অপেক্ষা করতে থাকো। আমার বিশ্বাস ও একদিন না একদিন ঠিকই আসবে। হ্যাঁ বাবা, আমি ওনার জন্য ওয়েট করব। এবার আমাকে যত দিন করতে হবে, যত বছরই করতে হোক না কেন, আমি তার জন্য ওয়েট করব। জানো মামনি, আমার না মাঝে মাঝে সন্দেহ হয় জুবাইর কি সত্যি ওই আমার ভাইয়ের আপন সন্তান? একটা পরিবার কি করে তাদের সন্তানকে এমন অবহেলা করতে পারে, সেটা জুবাইরকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। ওদের এরকম অবহেলা দেখে আমি আর সহ্য করতে না পেরে জুবাইরকে আমার সাথে নিয়ে এসেছিলাম। ছেলেটা কত মেধাবী, তার সাথে সাথে আমার কোম্পানির যে কাজে আমাকে কষ্ট করতে হয় সেই কাজটা জুবাইর অনায়াসে করে ফেলে। যা হয়েছে হয়েছে মামনি, এখন শুধু আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো যেন জুবাইর সহি সালামতে আবার ফিরে আসতে পারে। জুবাইরের কথাগুলো বৃষ্টির বাবার কাছে থেকে বৃষ্টি শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। বৃষ্টি মনে মনে ভাবল, কাকে আমি ছেড়ে দিলাম যে কিনা আমায় ভালোবাসতো, যাকে সবাই অবহেলা করত। এরকম একটা ছেলেকে আমি কি করে ছেড়ে দিলাম? সবচেয়ে বড় কথা, সে আমার স্বামী ছিল। কি করে পারলাম আমি তার গায়ে হাত তুলতে? আমার হাতটা একবারও কাঁপলো না। না, আমাদের তো আর ডিভোর্স হয়নি। আমি ওকে কোনো সময় ছাড়বো না, এ জীবন থাকতে না। ওইদিকে জুবাইরের ফ্যামিলি কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে যায়। তারা এতদিনে বুঝতে পেরেছে জুবাইরকে কতটা কষ্ট দিয়েছে তারা। একটা ছেলেকে কতটা কষ্ট দেওয়ার পর সে নিজের পরিবার দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়, তাও সারা জীবনের জন্য। জুবাইরের মা না খেতে খেতে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এইদিকে জুবাইরের বাবা আর ভাই জুবাইরকে খোঁজার ব্যবস্থা করে, কিন্তু তারা জুবাইরের কোনো খোঁজই পায় না। জুবাইরের ভাবি এখন সংসারটাকে সামাল দেয় আমেরিকাতে। জুবাইর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, ফ্রেশ হয়ে কলেজ যেতে হবে আজ থেকে। তোকে তো রাতে বলেছিলাম আজ থেকে কলেজ যাব, তাহলে এখন উঠতেছিস না কেন? তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাবে। জুবাইর ঘুমো ঘুমো চোখে বলে, ভাই কয়টা বাজে রে? এত মজার ঘুমটা কেন ভাঙতে যাচ্ছিস? আমি তোর কি ক্ষতি করেছি? তোর ঢঙ্গের কথা বাদ দে, 8:30 বাজে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হতে হবে। দেরি হলে কিন্তু স্যার আবার পানিশমেন্ট দিবে। এলিনের কথা শুনে জুবাইর ঘুম থেকে লাফিয়ে উঠে বলে, আরে বেটা, আরও আগে রাখ দিবি না? এত দেরি হয়ে গিয়েছে, এখন খাবার খেয়ে ফ্রেশ হয়ে যেতে যেতে লেট হবে না? তুই কাকে রাগ দেখাচ্ছিস? সে 1 ঘন্টা ধরে তোকে ডেকে যাচ্ছি, তুই
তুই বলতেছিস ভাই আর 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এরকম বলে বলে আমার মাথা নষ্ট করে দিয়েছিস। আর এখন কিনা বলতেছিস আমি তোকে ডেকে ওঠাই না? যা শালা, তাড়াতাড়ি ফ্রেশ হয়। জুবাইরকে এক প্রকার খাট থেকে লাথি মেরে ওয়াশরুমের দিকে পাঠায়। জুবাইর একেবারে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে তারপর বের হয়। জুবাইর ফ্রেশ হয়ে এসে বলল, কিরে তোর হয়েছে নাকি? হয়ে গেলে চল বের হই। 1 মিনিট দাঁড়া, প্রাকৃতিক ডাকে সারা দিয়ে আসি। যা শালা, এতক্ষণ কি করছিস? তাড়াতাড়ি আয়, বের হতে হবে আবার। এতক্ষণ আমি ওয়াশরুমে থাকলে তোকে ডেকে তুলতো কে? আজকে আর কলেজ যাওয়া হতো না। এলিন এটা বলে ওয়াশরুমে ঢুকে যায়। তার একটু সময়ের মধ্যে এলিনের বোন এলিনা আসে রুমে। এসে জুবাইরকে দেখে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া আসতে পারি? ও এলেনা, আসো আসো, ভেতরে আসো। এলিনা ভেতরে এসে জুবাইরকে বলল, ভাইয়া মা বাবা বসে আছে, ব্রেকফাস্ট করবে একসাথে সকালে, তাড়াতাড়ি চলে আসেন। ভাইয়া কোথায়? হ্যাঁ চলে আসবো আমরা। তোমার ভাই ওয়াশরুমে গিয়েছে, ও আসলে আমরা আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, তো আপনারা আসেন, আমি যাই। এলিনা জুবাইরকে বিদায় জানিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর এলিন ওয়াশরুম থেকে বেরিয়ে পেটে হাত দিয়ে বলল, আহ কি শান্তি, কি শান্তি! প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো আর কোনো শান্তি হয়তো নেই। ভাই তোর বক বক বন্ধ করবে? এখন চল, এলিনা এসে ডেকে গিয়েছে। আঙ্কেল আন্টি ব্রেকফাস্ট সাজিয়ে বসে আছে আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, চল চল চল। এলিন আর জুবাইর রুম থেকে বের হওয়ার সময় তাদের কলেজ ব্যাগ নিয়ে একেবারে বের হয়। জুবাইর আমেরিকাতে এসেছে আজ 1 সপ্তাহের ওপরে। 1 সপ্তাহ হয়ে জুবাইর আর এলিনের সম্পর্ক অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। যদিও তাদের সম্পর্কটা আগে থেকে ফ্রি, কিন্তু এখন তারা একটু পরপর ঝগড়া করছে, আবার এখনই সুন্দর করে কথা বলতেছে। এটা নিয়ে এলিনের বাবা মা একটু বেশি খুশি। জুবাইর আসাতে তাদের ফ্যামিলি যেন আরও বেশি আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এই 1 সপ্তাহে জুবাইরের প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনে দিয়েছে এলিন, কিন্তু টাকা সব জুবাইরই দিয়েছে। এলিন বলেছিল সে দিতে, কিন্তু জুবাইরই দেয়নি। তার মধ্যে 3 দিন হলো আবারও জুবাইরের আঙ্কেল মানে এলিনের বাবা জুবাইরের কথায় একটা ভালো কোম্পানিতে তাকে অফিস বয়ের একটা পোস্টে কাজ দিয়েছে। কারণ জুবাইরের বেশি সার্টিফিকেট নেই। এই শহরে কাজ করতে গেলে মানুষ কতটা দক্ষ সেটার বিচারণ করা হয়। জুবাইরেরও বেলায় সেরকমই হয়েছে। এখানে বাংলাদেশের মতো টাকা দিয়ে সব কিছু করা যায় না। গুড মর্নিং বাবা, গুড মর্নিং মা, গুড মর্নিং পিচি। গুড মর্নিং আঙ্কেল, গুড মর্নিং আন্টি। তোমরা দুজনকে 2 বার করে না বলে একবারই কাজ সেরে নিচ্ছি। গুড মর্নিং মাই ডিয়ার্স। এলিনের বাবার কথায় সকলে হেসে ওঠে। জুবাইর তোমার অফিস কেমন কাটতেছে? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে বলেছিলাম জুবাইর এখন পড়াশোনার প্রতি মনোযোগ দাও, তোমার প্রতিষ্ঠিত হওয়ার পুরো সময় পড়ে আছে সামনে। এলিনের বাবার কথার সঙ্গে এলিনের মাও তাল দিয়ে বলল, জুবাইর এখন তোমার লেখাপড়ার সময়, এখন পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো, তারপর না হয় চাকরি বাকরি এগুলো নিয়ে ভাববে। আর তোমাকে টাকা পয়সা নিয়ে এত চিন্তা করতে হবে না। এলিনা আমাদের কাছে যেমন, তুমিও ঠিক আমাদের কাছে সেরকমই। আন্টি আসলে আমি নিজের পায়ে নিজের প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। এখন থেকে আমি লাইফে স্ট্রাগল করতে চাই। আমি জানি লাইফটা এত সোজা না, কোনো কিছু পেতে হলে কষ্ট করতে হবে, এটা আমি জানি। এসব কাজের ক্ষেত্রে আমার পড়াশোনার উপর কোনো প্রকার প্রভাব ফেলবে না। আপনারা দেখে নিন, আমি বিশ্বাস করি আন্টি তাদের থেকে আমাকে আলাদা চোখে দেখেন না। আপনাদের সাথে 1 সপ্তাহ থেকে বুঝতে পেরেছি আমার অনেক ভাগ্য ভালো যে আপনাদের মতো একটা পরিবার পেয়েছি, এরকম ভিন দেশে। এমন করে বলো না বাবা, আল্লাহ চেয়েছে বলে আমরা একসাথে একটা পরিবার হয়ে রয়েছি। তার জন্য আল্লাহকে হাজার হাজার শুকরিয়া যে আমাদেরকে এমন ভালো একটা ফ্যামিলি দিয়েছে। খাওয়ার টেবিলে বসে আর বেশিক্ষণ কথা বলে খাবার শেষ করে তারা যে যার মতো করে কাজে বেরিয়ে পড়ে। এলিনের বাবা একজন বিজনেসম্যান আর এলিনের মা গৃহিণী। এলিনের বাবা বাইরের দিকটা সামলে নেয় আর বাড়ির ভেতরের দিকে এলিনের মা নিজে সামলে নেয়। জুবাইর আর এলিন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কিছু দূর আসার পর এলিনের গার্লফ্রেন্ড নিকোলাসের সঙ্গে দেখা হয়। হাই, কেমন আছো এলিন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা জুবাইর, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর রে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর জবের কি খবর? ঠিকঠাক করতে পারছিস তো? দেখ, যদি কোনো সমস্যা হয় তাহলে ছেড়ে দে এখন। সামনেই বোর্ড এক্সাম, তাতে ভালো রেজাল্ট করতে হবে।
এখন এই জবের জন্য ও যদি লেখাপড়ার ওপর প্রভাব পড়ে সেটা তো আর ঠিক হবে না। আমি ঠিক বুঝতে পেরেছি তোদের কথা, তোরা আমার ভালোর জন্যই বলতেছিস। আজকে আঙ্কেল আন্টি তারাও বলেছে, কিন্তু দেখ আমি যে জন্য পরিবার ছেড়ে দেশ ছেড়ে এসেছি সেটা তো আমাকে করতে হবে। তার জন্য আমাকেও আরও অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে, কিন্তু আমি থামবো না এত সহজে। আর এতে করে আমার পড়ার ওপর বিন্দুমাত্র চাপ পড়তে দিব না। তা দিবি কেন? 8টা পর্যন্ত অফিস করে এসে রাত 2টা পর্যন্ত বই নিয়ে বসে থাকবি, এটাই তো তোর কাজ? নিজের শরীরের দিকে একটু খেয়াল না রেখে সে নিজে তার জেদ ধরে বসে আছে। আরে ভাই, তুই নিজেই যদি সুস্থ না থাকিস তাহলে তোর এই সাফল্য কে দেখবে, কে উপভোগ করবে? তা তো জানি না রে, তবে আমি এটা জানি আমাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। কে আমার সাফল্য উপভোগ করলো অথবা কে আমার পাশে থাকলো সেগুলো কোনো কিছু না ভেবেই আমি নেমেছি এই যুদ্ধে। আশা করি কেউ থাকুক আর না থাকুক, আমার আল্লাহ আমার পাশে এই জীবন যুদ্ধে ঠিকই থাকবে। ভাই যা করবি খুব সাবধানে ভেবে চিন্তে তারপরে করবি। এই একটা বছর খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, যা এই 17টা বছরের ফল বইয়ে নিয়ে আসবে। আমরা জানি তুই ভালো স্টুডেন্ট, সেই জন্যই আরও তোকে গাইড করতেই চাইতেছি। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, তোকে সবার উপরেই থাকতে হবে। তোর পরিবারকে তো দেখাতে হবে যে তাদের অবহেলিত ছেলেটাও আজ কত বড় হয়েছে। সেটাই তো ওকে বোঝাতে চাই আমি, কিন্তু ও কার কথা শোনে? বাবা মা আমাকে অনেক করে বলেছে যেন ওকে আমি বোঝাই। এটাও বলেছে যে পরীক্ষার পর না হয় জব করুক, সেটা সমস্যা নেই, কিন্তু ও তো শোনেই না। এখন তুমি একটু ওকে বোঝাও। তোরা চিন্তা করিস না, ইনশাল্লাহ আল্লাহ আমার প্রতি অবশ্যই সহায় হবেন। আমি যাই করি না কেন নিজের পড়াশোনার জায়গাটা থেকে এক চুল পরিমাণে বিন্দু ছাড় দিব না আমি। এটা শুধু আমার পড়াশোনা নয়, এটা আমার শরীরের সঙ্গে মিশে থাকা আত্মা, যার মধ্যে আমি নিজেকে সফল করতে পারবো, প্রতিষ্ঠিত করতে পারবো। তোর অযথা চিন্তা করিস না। হ্যাঁ, তাই নিজের পড়াশোনার প্রতি খেয়াল রাখ, তারপর জব। এখন চল তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে, আবার ক্লাসেই ঢুকতে দিবে না। নিকোলাস, এলিন, জুবাইর তারা তিনজনই খুব তাড়াতাড়ি করে হেঁটে কলেজে চলে আসে। কলেজে আসার পর জুবাইর নতুন, কিন্তু নিকোলাস আর এলিন তারা আগে থেকেই পড়তো, সেজন্য ক্লাস খুঁজতে জুবাইরের তেমন একটা বিপদে পড়তে হয়নি। তারা তিনজন ক্লাসের সামনে এসে দেখে তাদের ক্লাসে টিচার দাঁড়িয়ে ইংরেজিতে লেকচার দিচ্ছে। তখনই ওখানে ক্লাসের দরজায় দাঁড়িয়ে নিকোলাস বলল, মে আই কাম ইন স্যার? স্যার কিছুক্ষণ সময় ওদের তিনজনের দিকে তাকিয়ে তারপর গম্ভীর কণ্ঠে বলল, সরি স্যার, আসলে আসার সময় রাস্তায় একটু ঝামেলা হয়েছে, তো তার জন্য আসতে একটু লেট হয়েছে। আজকেই শেষ এবং আজকেই লাস্ট। এরপর থেকে আমি এরকম ডিসিপ্লিন মেনটেন না করার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেব। এখন যাও, ভিতরে গিয়ে সিটে বসো। ওরা তিনজন ভেতরে গিয়ে সিটে বসতে নেয়। তখনই স্যার জুবাইরকে ডেকে বলল, হেই স্ট্যান্ড আপ। জুবাইর দাঁড়িয়ে স্যারের দিকে কিছু জানার আগ্রহে তাকিয়ে থাকে। হু আর ইউ? তোমাকে তো আগে কখনো দেখিনি এই ক্লাসে। হ্যাঁ স্যার, আমি আজকে এই কলেজে নতুন এসেছি। বাংলাদেশ থেকে স্কলারশিপে এই কলেজে চান্স পেয়েছি, আর আজকে আমার কলেজের প্রথম দিন। আমিও জানতাম না, সেজন্য তোমাকে জিজ্ঞেস করেছি। এত দূরে থেকে এখানে এসেছো, পরিবার নিজ মাতৃভূমি ত্যাগ করে এসেছো শুধুমাত্র পড়াশোনার জন্য। এমন করে পড়াশোনা করো যেন পরিবার তোমাকে নিয়ে গর্ব করতে পারে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এই কথাগুলো বলার অনেক কারণ আছে। এই কলেজে প্রতি বছর অনেক অনেক দেশ থেকে অনেক অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করার জন্য আসে, কিন্তু তারা টিকতে পারে না। কেন জানো? অর্থের লোভে পড়ে যায়, এর ওপর রিলেশন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এসবে জড়িয়ে যায়, যার ফলে তারা নিজ গন্তব্যে পৌঁছাতে পারে না। তোমাকে দেখে একটু আলাদা মনে হচ্ছে, সেই জন্য কথা বলে বললাম। আর হ্যাঁ, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, মনে হয় আমি করতে পারবো, তাহলে সরাসরি আমার কাছে চলে আসবে, কেমন? ধন্যবাদ স্যার, আমাকে এতটা উৎসাহ দেওয়ার জন্য। আপনার প্রত্যেকটা কথা মাথায় রেখে চলবো। অবশ্যই স্যার, সাহায্যের প্রয়োজন হলে আপনারা আমাদের টিচার, আপনাদের কাছে যেতে হবে, এটাই স্বাভাবিক। এত দূর থেকে এসে একমাত্র আপনাদের সাথেই এত ভালো সম্পর্ক হয়ে যায়। আর নয়তো এই শহরে গিয়ে কান্নাকাটি করলেও কেউ একবেলা বিনা স্বার্থে খাবার দিবে না। ইউ আর এ ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। এভাবে চিন্তা করবে, প্রত্যেকটা কথায় মাথায় নিয়ে আস্তে আস্তে এগোবে। উচ্চতর থেকে আরও উচ্চতরে পৌঁছাতে হবে তোমাদের। জুবাইর মাথা নাড়ে। তারপর স্যার জুবাইরকে উদ্দেশ্য করে বলে, সিট ডাউন অ্যান্ড ফোকাস লেকচার বোর্ড।
জুবাইর বুঝতে পারে এই স্যার মানুষটা অনেক ভালো মনের একজন মানুষ, তা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। ছোটবেলায় শোনা যেত, যার রাগ যত বেশি তার মনে মায়া তত বেশি। এই স্যারকে এই কলেজের স্টুডেন্ট সকলে বাঘের মতো ভয় পায়, কিন্তু আজকে স্যার কত সুন্দর করে বুঝিয়ে বললেন তাদেরকে। আজকে যেন তারা নতুন কোনো স্যারকে আবিষ্কার করলো। একে একে সবগুলো ক্লাসে জুবাইর সব টিচারদের সঙ্গে ভালো করে পরিচিত হয় নাই। তার মধ্যে একজন ইন্ডিয়ান টিচার রয়েছে, যার দাদুর বাসা মানে পূর্বপুরুষদের বাসা ইন্ডিয়ায়। উনি আমেরিকান কালচারে বড় হয়েছে এবং এই কলেজেরই একজন স্টুডেন্ট ছিল এক সময়, আর আজ এই কলেজের টিচার। একে একে সবগুলো ক্লাস শেষ করে তারা বাড়িতে চলে আসে। তার মধ্যে কিছুক্ষণ সময় রেস্ট করার পর আবারও বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আজকে মূলত অফিসে যাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু অফিসের ম্যানেজার জুবাইরকে ফোন করে যেতে বলেছে। বেশ কিছুক্ষণ পর জুবাইর তার কর্মস্থলে পৌঁছায়। সে সেখানে মূলত অফিসের ম্যানেজারের রুম গুছিয়ে রাখে। তার এর চেয়ে বেশি কোনো কাজ নেই। জুবাইর অফিসে এসে সোজা ম্যানেজারের রুমের সামনে চলে যায়। সেখানে গিয়ে নক করে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম হিয়ার। হে জুবাইর, হাউ আর ইউ? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি জানো তোমাকে এখানে কেন ডাকে আনা হয়েছে? জুবাইর এবার মাথাটা ঘোরায়, চারপাশে দেখে। ম্যানেজার সাহেব ছাড়া আরও দুজন লোক আছে, তাদেরকে সে চেনে। একজন হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজার আর একজন এমডি স্যার। স্যার, আমি কি কোনো ভুল করলাম? হঠাৎ তোমার এমন মনে হলো কেন? আমরা তো তোমাকে কোনো কিছু বলিনি। আসলে স্যার, আজকে তো আজ অফ ডে, তার উপর আবার আপনারা দুই স্যার বসে আছেন, তো আপনাদের সঙ্গে তো আগে কখনো আমার দেখা হয়নি, তাই ভেবেছি আর কি। কিছুদিন আগে ম্যানেজার সাহেব একটা ফাইল কমপ্লিট করে দিয়েছিলেন, সেটা কি তুমি নিজের হাতে করেছিলে নাকি অন্য কাউকে দিয়ে করিয়েছো? সত্যি করে বলবে। আসলে স্যার, ওইটা আমি নিজে হাতেই করেছি, কিন্তু এটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হওয়ার কথা নয় কেন? এমনও তো হতে পারে সে ফাইলটা ঠিকঠাকভাবে তৈরি করা হয়নি। তোমারে তো কনফিডেন্স আসছে কোথা থেকে? স্যার, আমি পুরো কনফিডেন্সের সাথে বলছি, ওই ফাইলটা আমি নিজের হাতে করেছি এবং কোনো সমস্যা হতে পারে না ওই ফাইলে, কারণ আমি আগে ওই ধরনের ফাইলে কাজ করেছি। তুমি এই ফাইল কোথায় পেয়েছো? কোথায় কাজ করেছো আগে? তোমার তো বয়স একেবারে কম। স্যার, আপনারা তো জানেন আমার বাসা বাংলাদেশে আমার চাচার বিশাল বিজনেস ছিল। আমি চাচার বাসায় থাকতাম, সেখানেই পড়াশোনা করতাম। তার পাশাপাশি মাঝে মধ্যে চাচার কোম্পানিতে যেতাম, সেখান থেকে চাচা আমাকে একটু একটু শেখাতে থাকে। পরবর্তীতে চাচা যখন যে ফাইলটা তৈরি করতে পারতো না, সেই ফাইলটাও আমি নিজেই তৈরি করে দিতে পারতাম। সেখান থেকে আমার এইসব ফাইলের বিষয়ে মোটামুটি অনেক ধারণা ছিল। জুবাইরের কথা শুনে এমডি স্যার এবং অ্যাকাউন্টিং ম্যানেজার কিছুটা অবাক হয়। পরবর্তীতে তারা জুবাইরকে বলে, তাহলে তুমি বলনি কেন এখানে এসে যে তুমি এসব কাজ পারো? স্যার, এটা বাংলাদেশ নয়, আমেরিকা, যেখানে সার্টিফিকেট ছাড়া কথা হয় না। আর আমি মাত্র ইন্টার পড়তেছি। আপনারা যে আমাকে অফিস বয়ের চাকরিটা দিয়েছেন, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার। বাংলাদেশ হলে হয়তো টাকা খাইয়ে এসব কাজ করা যেত, কিন্তু এখানে এটা সম্ভব নয়। আর আমি কাউকে ঘুষ দিতে পছন্দ করি না। গুড, তোমার মতো ব্রিলিয়ান্ট মানুষই দরকার। এমন সৎ লোক পৃথিবীতে কমই আছে। আজ থেকে তুমি আর অফিস বয়ের চাকরি করবে না। জুবাইর এমডি স্যারের কথা শুনে ভয় পেয়ে যায়। সে ভেবেছে তাকে হয়তো এই চাকরি থেকে বহিষ্কার করা হবে, কিন্তু না, তাকে ভুল প্রমাণ করে দিয়ে এমডি স্যার বলল, আজ থেকে তুমি এই অফিস ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এমডি স্যারের কথা শুনে জুবাইর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ভাবতেছে এমডি স্যার কি সত্যি তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে ঘোষণা করলো, নাকি সে স্বপ্ন দেখতেছে এখানে। জুবাইর একটু অবাক দৃষ্টিতে ম্যানেজার স্যারের দিকে তাকায়। জুবাইর এমন তাকানো দেখে ম্যানেজার সাহেব হেসে জুবাইরকে বলল, এই কি ভাবছো তুমি? তুমি এটা ডিজার্ভ করো। ওই দিন তুমি যে ফাইলটা তৈরি করে দিয়েছো, তার জন্য আমাদের কোম্পানি 300 কোটি ইউএস ডলার প্রমোশন পাবে। এই ফাইলটা এই অফিসের কেউই ভালো করে তৈরি করতে পারবে না, যতটা ভালো করে তুমি তৈরি করেছো। ইভেন তোমাকে ফাইলটা দেওয়ার আগেও সবাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেউ ফাইলটা তৈরি করতে পারবে কিনা, কিন্তু সবাই মাটির দিকে মুখ করে তাকিয়েছিল। যার আনসার আমি পেয়ে গিয়েছিলাম। শোনো, তুমি খুব ট্যালেন্টেড একজন ছেলে। এখন থেকেই লেগে পড়ো, হার্ডওয়ার্ক করো, যাতে তোমার ফিউচার সহজ হয়।
ধন্যবাদ স্যার আমাকে এত কিছু করার সুযোগ দেওয়ার জন্য। কালকে যথাযথ সময় অফিসে চলে আসবে, ঠিক 10টায়। আমি জানি তুমি কলেজে পড়াশোনা করো, কিন্তু শুধু কালকের জন্যই সকালবেলা 10টায় এখানে থাকবে। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ স্যার, আপনাদেরকে কখনো ভুলব না। আপনারা যতটা উপকার আমাকে করেছেন। বেস্ট অফ লাক জুবাইর, সামনে এগিয়ে যাও। তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা সবসময় অবহেলিত হয়ে থাকে, কিন্তু আমাদের কোম্পানির যোগ্যতা, ট্যালেন্ট, দক্ষতা এগুলো দিয়ে বিচার করে। অন্যান্য কোম্পানির মতো ঘুষ নেয় না। ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের বিশ্বাসটুকু ধরে রাখতে পারি। অবশ্যই, ফাইলটা দেখার পর সেই বিশ্বাসটুকু আছে তোমার উপরে। এখন কিন্তু তোমাকে আরও বেশি করে হার্ডওয়ার্ক করতে হবে। এতদিন শুধু ম্যানেজারের কেবিন গুছিয়ে রেখেছ, কাল থেকে ম্যানেজারের অর্ধেক কাজ তোমাকে করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এমডি স্যার আর অ্যাকাউন্টিং ম্যানেজার তারা দুজন কথা বলে বেরিয়ে পড়ে। জুবাইর তাদেরকে এগিয়ে দিতে যায়। জুবাইর স্যারকে এগিয়ে দিয়ে আসো আমার রুমে একটু। ঠিক আছে স্যার, আমি আসতেছি। বেশ কিছুক্ষণ পর জুবাইর এমডি স্যার এবং অ্যাকাউন্টিং ম্যানেজার দুজনকে গাড়িতে তুলে দিয়ে ম্যানেজার সাহেবের রুমে আসে। বাইরে থেকে দাঁড়িয়ে নক করে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। স্যার আপনি ডেকেছিলেন আমায়? বসো এখানে, যা বলবো মনোযোগ সহকারে শুনবে। শুধু শুনলেই হবে না, সামনের প্রত্যেকটা ধাপে ধাপে আমার কথাগুলো মাথায় নিয়ে তারপর পা আগাবে। অ্যাম আই ক্লিয়ার? জি স্যার, অবশ্যই। তুমি জানো জুবাইর, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটার জন্য কত মানুষ নিজেকে যোগ্য বানাতে চেয়েছে, কিন্তু আফসোস সেখানে তাদের মধ্যে কেউই যোগ্য ছিল না। তোমাকে হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট পদে যোগদান করানোর পর অনেকেই তোমার পেছনে শত্রুর মতন পড়ে থাকবে। ওরা তোমার আশেপাশেই বন্ধু হয়ে থাকবে, যেমন মির্জাফর করেছিল। তারা একটা সুযোগ পেলেই দ্বিতীয় মির্জাফর হয়ে যাবে। সেজন্য খুব সতর্কতার সহিত কাজ করতে হবে তোমার। আর তুমি তো বাংলাদেশ থেকে এসেছো, তাই না? জি স্যার। আগে তোমার স্যালারি কত পড়তো বাংলাদেশের টাকায়? স্যার 2,20,000। এখন তোমার স্যালারি কত পড়বে জানো? বাংলাদেশের টাকায় 12 লক্ষ টাকা। হ্যাঁ, প্রতি মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রথম স্যালারি এটা ধরা হয়, পরবর্তীতে প্রতি বছর এটা আরও বাড়ানো হয়। তাই নিজের যোগ্যতা ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হবে, সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনার প্রতি কোনো গাফিলতি চলবে না, কিন্তু সামনে তোমার বোর্ড এক্সাম, তখন তোমাকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, অবশ্যই বুঝতে পেরেছি। আপনার কথার পুরো মর্যাদা রাখার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। মনের ভেতর একটা জিদ নিয়ে দুইটা দিক সামলাতে থাকো। পড়াশোনার প্রতিও কোনো গাফিলতি করা যাবে না, কাজের প্রতিও কোনো গাফিলতি করা যাবে না। আমাদের এমডি স্যার স্বয়ং তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তুমি বুঝতে পেরেছো তো? উনি তোমার ফাইলটা দেখার পর অনেক খুশি হয়েছে এবং কে এই ফাইল তৈরি করেছে তার কথা জিজ্ঞাসা করেছে আমার কাছে। ফাইলটা তৈরি করার কথা ছিল আমার, কিন্তু সেটা আমি তোমাকে দিয়ে তৈরি করিয়েছি, কারণ আমি যখন কাজ করতাম তখন তুমি তাকে দেখতে। এটা আমি খেয়াল করেছি অনেকবার, তাই তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম যে এতদিন দেখে কিছুটা শিখতে পেরেছো কিনা। কিন্তু আমি তো আর জানতাম না যে তোমার আগে থেকে সব মুখস্থ করা। আচ্ছা, এসব এখন বাদ দাও, এখন বাড়িতে গিয়ে রেস্ট করো, তারপর কালকে 10টার আগে এখানে আসবে কিন্তু। ওকে স্যার, তাহলে আমি আসছি, ভালো থাকবেন। সাবধানে যেও। ঠিক আছে স্যার। এবার সেখান থেকে বেরিয়ে চলে আসে। রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর একটা গাড়ি আসে, সেই গাড়িতে চড়ে সোজা চলে যায়। এলিনের বাসার সামনে গাড়ি থেকে নেমে বাড়া মিটমাট করে সোজা চলে যায় এলিনের রুমে। রুমে যাওয়ার পর এলিন জুবাইরকে দেখে বলে, কিরে জুবাইর, আজকে না তোর অফ ডে, তাহলে অফিসে গিয়েছিলে কেন? কোনো জরুরি কাজ ছিল? আসলে ম্যানেজার স্যার একটা ফাইল খুঁজে পাচ্ছিল না। ম্যানেজার স্যারের পুরো রুম তো আমি নিজের হাতে গুছিয়ে রাখি, সেজন্য ফাইলটা আমি রেখেছিলাম, তাই ম্যানেজার সাহেব খুঁজে পাচ্ছিল না, আর সেই জন্য আমাকে ফোন করে যেতে বলেছিল। ফাইল বের করে দিয়ে এসেছিস নাকি? ফাইলটা বের করে দেওয়ার পর দেখতে পাই কিছুটা জায়গায় অগুছালো, সেজন্য পুরো জায়গায় আবার গুছিয়ে রেখে তারপর চলে এসেছি। ও, ভালো করেছিস তাহলে। জুবাইর আজকে কাউকে বলবে না যে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে নির্বাচিত হয়েছে। কালকে বরং সে ফাইনালি অ্যানাউন্সমেন্ট করার পর বাড়িতে আসার সময় না হয় মিষ্টি কিনে নিয়ে আসা যাবে, তাই আজকে আর আট বাড়িয়ে কোনো কিছু বলতে যাবে না। তা কি করতেছি সেখানে বসে?
এতক্ষণ নিকোলাসের সাথেই কথা বলছিলাম। নিকোলাস বলতেছে আজকে রাতে বাইরে ডিনার করার জন্য, তোকেও সাথে নিয়ে যাওয়ার জন্য বলেছে। ভাই আমি আজকে যেতে পারবো না, কালকে আবার আমাকে সকাল 10টায় অফিসে যেতে হবে, কালকে আবার কলেজে যেতে পারবো না। সেটা ঠিক আছে, কিন্তু এখন আজকে রাতে যেতে হবে। নিকোলাস বলেছে যেহেতু, তাই তোকে যেতেই হবে। তুই না গেলে আবার ও মন খারাপ করবে। শেষমেশ বাধ্য হয়ে এক প্রকার জুবাইরকে যেতে হয়। কি রে জুবাইর, তোর মন খারাপ নাকি? না রে বোন, আসলে একটু ক্লান্ত, সেজন্য এমন দেখাচ্ছে। আচ্ছা চল, খাবার খেয়ে তাড়াতাড়ি বাসায় গিয়ে রেস্ট করে নিস। তারপর তারা রাতের খাবার শেষ করে নিকোলাসকে বাসায় পৌঁছে দিয়ে জুবাইর এবং এলিন বাড়িতে চলে আসে। বাড়িতে এসে এক ঘুমে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে একসাথে ব্রেকফাস্ট করে এলিন এবং জুবাইর একই সাথে বের হয়। বাইরে এসে কিছুটা রাস্তা একসাথে যাওয়ার পর এলিন তার কলেজের দিকে চলে যায়, জুবাইর তার অফিসের দিকে চলে যায়। অফিসে যাওয়ার পর আজকে আপনাদের মধ্যে কিছু অ্যানাউন্সমেন্ট করব। আমাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হয়েছে। আমরা তার সার্টিফিকেট দেখিনি, তার কাজের দক্ষতা দেখেছি। সেজন্য আপনাদের এখন বলে দিচ্ছি, আপনাদের রেস্ট এখন বন্ধ করে দিন। ম্যানেজার সাহেব এটা বলে জুবাইরকে তার দিকে ডেকে নেয়। ও হচ্ছে জুবাইর, এইবার ইন্টারে পড়াশোনা করছে। আমাদের কোম্পানিতে ছিল, বেশি দিন হয়নি সে এসেছে, কিন্তু তার কাজের দক্ষতা, ট্যালেন্ট তার বয়সকে ছাপিয়ে গিয়েছে। সেজন্য আমরা মিলে একসাথে বসে ডিসাইড করেছি যে জুবাইর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে থাকবে। ম্যানেজার সাহেব কথাটা বলার পর জুবাইর তাকিয়ে দেখে অনেকের মুখ কালো হয়ে গিয়েছে এবং অনেকের মুখে কিছুটা হাসি দেখা যায়, আর কিছু মানুষ একে অপরের সাথে কী যেন বলাবলি করতেছে। সেদিনের মতো অফিস শেষ করে বাড়িতে আসার সময় মিষ্টি নিয়ে যায় এবং বাড়িতে গিয়ে এই খুশির খবরটা দেওয়ার পর সকলে অনেক খুশি হয়। এলিন তো জুবাইরকে জড়িয়ে ধরে নাচতে থাকে। তাদের এই খুশিতে কেটে যায় অনেকটা দিন। সময় চলমান, কারোর জন্য ঘড়ির কাঁটা থেমে থাকে না। মানুষের জীবনও থেমে নেই। সেদিনের পর থেকে পড়াশোনা প্লাস জব, এই দুটো নিয়ে জুবাইর 7 বছর কেটে যায়। সে তার নিজস্ব কোম্পানি খুলেছে আজ প্রায় 4 বছর। জুবাইর অনার্স 2য় বর্ষে থাকতে ওই চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি নিজের জমানো টাকা দিয়ে নিজের একটা কোম্পানি খোলে। এই 5 বছরে তার কোম্পানি ভালো সুনাম অর্জন করেছে পুরো আমেরিকায়। শুধু আমেরিকাতে নয়, এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা, এই 3টি মহাদেশে তার যোগাযোগ রয়েছে। যদিও সে এশিয়ায় তার বিজনেস বাড়াতে চায়নি, কিন্তু সেখানকার ক্রেতারা তার থেকে অনেক ভালো দাম দিয়ে তার পণ্য ক্রয় করেছে। এখন সে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গিয়েছে। এত টাকা হওয়ার পরও জুবাইরের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। এখনও সে এলিনের সাথে থাকে, একই বাড়িতে থাকে, কিন্তু এলিন বিয়ে করে নিয়েছে নিকোলাসকে। জুবাইর, তোর বয়স তো প্রায় 25 হয়ে গেছে। এখন তো বাবা একা বিয়ে শাদী করে নেই, আর কতদিন এইভাবে থাকবে? আঙ্কেলের কথা শুনে জুবাইরের বৃষ্টির কথা মনে পড়ে যায়। জুবাইর মনে মনে ভাবে, আচ্ছা বৃষ্টিকে তো এখনও ডিভোর্স দেওয়া হয়নি, সে কি এখন অন্য কাউকে বিয়ে করে সংসার করতেছে? কিন্তু সে তো তার এখনও বিবাহিত স্ত্রী। না, আর কিছু ভাবলো না ওকে নিয়ে। ওর যা ইচ্ছা তাই করুক, জুবাইর ওর ব্যাপারে নাক গলাবে না। আঙ্কেল, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি আর একটু স্ট্যাবলিশ হয়ে নেই, তারপর না হয় এগুলো নিয়ে চিন্তা করব। ভাই তুই আর কত স্টাবলিশড হবে? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছিস এই কয়েক বছরে। আর আমায় দেখ, সামান্য কিছু টাকার চাকরি করে বিয়ে করে নিয়েছি, এখন সংসার করতেছে। বিয়ে শাদী করলে এগুলো কোনো ম্যাটারই না। তুই প্রেম করছিস তো বিয়ে করবি না? আমার তো আর মনের মানুষ নেই যে চাইলেই বিয়ে করে নিতে পারবো। আঙ্কেল আসি। জুবাইর যাওয়ার সময় বাড়ির সকলকে জানিয়ে গাড়ি করে চলে যায় অফিসে। অফিসে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট নীরা এসে বলল, স্যার আমাদের কালকে বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি। হোয়াট? এখন বাংলাদেশে কেন? আমাদের হিসাবে একটু গরমিল হয়েছে, সেজন্য বাংলাদেশের কোম্পানি আমাদেরকে ইনভাইট করেছে। শোন এমডি স্যার, কবে যেতে হবে? আজ রাতে 8টা বাজে ফ্লাইট। ওকে ঠিক আছে, তুমি আমাকে আগে বলবে না? আসলে স্যার ওনারা আজকে সকালে জানিয়েছেন। ইটস ওকে। এখন যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আজকে। ওকে স্যার, আমি করে দিচ্ছি। ফ্লাইটের টিকিট কয়টা কেটেছো? 2টি স্যার। 4টি কাটো। এরিন এবং নিকোলাস তারা দুজন যাবে আমাদের সাথে। ওকে স্যার। জুবাইর তার কাজ শেষ করে বাসায় ফিরে। বাসায় এসে এলিন এবং নিকোলাসকে বলে যে তারা সবাই বাংলাদেশ যাবে। এলিন প্রথমে যেতে ততটা আগ্রহী ছিল না, কিন্তু নিকোলাসের জোরাজোরিতে যেতে বাধ্য হয়েছে। তারা 3জন যখন রাতে ফ্লাইটে উঠে বসেছে,
তখন জুবাইরের মনে পড়ে সেই 7 বছর আগের কথা, যখন সে বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিল। তখন তার কাছে কিছুই ছিল না, আজকে তার কাছে সব কিছু রয়েছে, শুধুমাত্র প্রকৃত ভালোবাসা নেই। কিরে জুবাইর, কি ভাবতেছিস এতক্ষণ ধরে? ভাবতেছি সেই 7 বছর আগের কথা, যখন আমি বাংলাদেশ থেকে আমেরিকাতে এসেছিলাম। তখন আমার কাছে কিছুই ছিল না, আজকে টাকা পয়সা সব কিছুই রয়েছে, শুধুমাত্র আমার কাছে নেই প্রকৃত ভালোবাসা। জানি না সেটা জীবনে কখনো আসবে কিনা। মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। দীর্ঘ এক জার্নির পর তারা 4 জন এসে নামে দুবাইতে। দুবাই থেকে আরেক ফ্লাইট করে সোজা চলে যায় বাংলাদেশে। সেখানে 4টি গাড়ি নিয়ে জুবাইরের বডিগার্ড প্রায় 8 জন বিশালদেহী পুরুষ দাঁড়িয়েছিল। তারা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর তাদের ক্রেতা কোম্পানির স্বয়ং এমডি এসে তাদেরকে রিসিভ করে। মোস্তাফা খান, যে কিনা তাদেরই ক্রেতা, একসাথে বিজনেস করে। কেমন আছেন মিস্টার আহমেদ? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো মিস্টার জুবাইর আহমেদ? না, আমাদের আসতে তেমন কোনো সমস্যা হয়নি। এরকম কথাবার্তা হওয়ার পর জুবাইরা চলে যায় একটা বাংলোতে, যেটা জুবাইরের কেনা ছিল। সেখানে গিয়ে ফ্রেশ হয়, তারপর অ্যাসিস্ট্যান্ট নীরাকে নিয়ে বের হয়ে যায় মিটিংয়ের উদ্দেশ্যে। মিটিংটা মূলত অন্য একটা কোম্পানিতে হবে, মোস্তাফা খানের কোম্পানিতে নয়। আজকে 4-5টা কোম্পানির সাথে মিটিং করবে জুবাইর আহমেদ। সে সুবাদে যার কোম্পানি সবচেয়ে বড় তার কোম্পানিতে মিটিংটা করবে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর 4টা গাড়ি এসে থামে একটি বড় বিল্ডিংয়ের সামনে। তখন দুপুর 1:30। জুবাইর গাড়ি থেকে নেমে ভেতরে যায় লিফট দিয়ে। উপরে যাওয়ার পর লিফট থেকে বের হয়ে সামনে এগোয়। কিছুটা যাওয়ার পর আর সামনে এগোতে পারে না। সামনের মানুষটাকে দেখে পা দুটো থমকে যায়। সে না চাইতেও মুখ দিয়ে বের হয়ে যায় চাচা। জুবাইরের চাচা জুবাইরকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, তারপর তাড়াতাড়ি এসে জুবাইরকে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? এতদিন একটা কল দিসনি, আমাদের কি একটা বারও মনে পড়েনি তোর? এত অন্যায় করেছি আমরা তোর সাথে, কেন করলি আমাদের সাথে এরকম? আমি বলেছিলাম চাচা, প্রতিষ্ঠিত হয়ে তোমাদের সামনে আসব। দেখো আজকে আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত হয়ে তারপরই তোমাদের সামনে এসেছি। আমেরিকার বিজনেসম্যান জুবাইর আহমদ কি তুই? জুবাইরের চাচা অনেকটা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ চাচা, আমি সেই জুবাইর আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও। নীরা এবং জুবাইরের বডি গার্ডরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দেখছিল তাদের কাহিনী। এক পর্যায়ে তারা মিটিং রুমে ঢুকে পড়ে দুজনই। প্রায় 2 ঘন্টা লাগে মিটিং করার পর জুবাইর এবং জুবাইরের চাচা একা কেবিনে বসে। তারপর জুবাইরের চাচা এই 7 বছরে ঘটে যাওয়া সব কিছু জুবাইরকে বলল। জুবাইর সব কিছু শুনে সে ঠিক করলো এখনই বাড়িতে যাবে। সেখানে আর দেরি না করে বাইরে এসে নীরাকে বলল, নীরা, এখনই হেলিকপ্টারের ব্যবস্থা করো, আমি এখনই বাড়িতে যাব। নীরা কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের ব্যবস্থা করে জুবাইরকে নিকট এসে বলল, স্যার হেলিকপ্টার তৈরি আছে, চাইলে আপনি বেরিয়ে যেতে পারবেন। জুবাইরের আর কথা না বাড়িয়ে সোজা গিয়ে হেলিকপ্টারে বসে পড়ে। 2 ঘন্টার রাস্তা 40 মিনিটে এসে পড়ে। জুবাইরদের বাড়ির সামনে অনেক বড় একটা খালি মাঠ রয়েছে। সেই খালি মাঠে এসে হেলিকপ্টার নামে। বাড়ির সামনে হেলিকপ্টারের শব্দে জুবাইরের পরিবারের সকলে পেরিয়ে আসে বাইরে। হেলিকপ্টার ল্যান্ড করার পর যখন বন্ধ করে ইঞ্জিন, চারিপাশে তাকিয়ে দেখে জুবাইর। মানুষের দ্বারা চারিপাশ ভরে গিয়েছে। জুবাইরদের একজন বডিগার্ড গিয়ে দরজা খুলে দিয়ে জুবাইরকে নামায়। জুবাইরকে নামতে দেখে জুবাইরের পরিবার পুরো অবাক হয়ে যায়। 7 বছর ধরে খুঁজেও যেই ছেলেকে পায়নি তারা, আজ সেই ছেলে চোখের সামনে হেলিকপ্টার থেকে নামতেছে। এটা দেখে জুবাইরের মা দৌড়ে এসে জুবাইরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই এতদিন কোথায় ছিলি? আমরা না হয় ভুল করেছি, সেজন্য আমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাবি? এই মুহূর্তে জুবাইরের কিছু বলতে ইচ্ছা করতেছে না। পরে জুবাইরের বাবা ভাই সকালে আসে, কিন্তু জুবাইর কারোর সঙ্গে কথা না বলে সোজা ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দুয়ারে দাঁড়িয়েছিল জুবাইরের ভাবি। তার করেছিল 4 বছরের একটি মেয়ে। জুবাইর তার ভাবির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? জুবাইর কিছু বলতে যাবে তার আগে জুবাইরের ভাই বলল, জুবাইর ও তোমার ভাবি হয়। এবার তার ভাইয়ের দিকে ঘুরে পড়ল। ও তাই নাকি? তা আমার কোন ভাইয়ের বউ? আমার তো কোনো ফ্যামিলি নেই, আমার কোনো ভাই নেই। আপনারা কি জানেন আমার কোন ভাইয়ের বউ নেই? জুবাইর এবার তার ভাবির দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আপু বলে ডাকবো, তোমার কোনো সমস্যা?
আমার কোনো ভাই নেই, তুমি আমাকে আপু বলে ডাকলে আমি আরো বেশি খুশি হব। তাহলে বাইকে তুই করে বলতে হবে। আমার আম্মুকে আমার কোলে দাও। ঠিক আছে, এখন থেকে তুই করেই বলবো। এই যে নাও। জুবাইর তার আপুর কোল থেকে বাচ্চাটি নিয়ে ঘরে ঢুকে যায়। এটা দেখে জুবাইরের বাবা মা ভাই বোন নিঃশব্দে কান্না করতে থাকে। এটা তো একদিন হওয়ারই ছিল। জুবাইর অনেকক্ষণ ধরে খেলা করছিল বাচ্চা মেয়েটার সঙ্গে। তখনই কে যেন ড্রয়িং রুমে টিভিটা ছাড়ে। সাথে সাথে খবরের শিরোনাম পড়তে থাকে। ব্রেকিং নিউজ, আমেরিকা থেকে মিস্টার জুবাইর আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র সিইও বাংলাদেশে এসেছে আজ। এটা বলে কয়েকটা পিক দেখায়, যেগুলো জুবাইর যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল তখনই হয়তো কোনো সাংবাদিক ছবি তুলেছিল। এই পিকগুলো দেখে জুবাইরের বাবা মায়ের ভাই বোনের ভাবির মানে আপুর চোখ কপালে উঠে যায়। জুবাইর, তুই আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও, আর তুই এতদিন আমেরিকায় ছিলি, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। জুবাইর সহজ সরলভাবে উত্তর দেয়, বিশ্বাস না হলে করতে হবে না, বাদ দে। আপনারা বিশ্বাস করেছিলেনই বা কবে? এখানে এসেছি আমার আম্মুর সাথে দেখা করতে। কয়েকটা ঘন্টা শান্তিতে থাকতে দিন, তারপর চলে যাব। আপনাদেরকে আর আমার জন্য প্যারা নিতে হবে না। তখনই কেউ একটা দৌড়ে এসে জুবাইরকে জড়িয়ে ধরে। জুবাইর বুঝতে পেরেছে এটা আর কেউ নয়, তার নিজের স্ত্রী বৃষ্টি জাহান। বৃষ্টি কাঁদতে কাঁদতে জুবাইরের শার্ট ভিজিয়ে ফেলে। এটা দেখে জুবাইরের পরিবার পুরাই অবাক। জুবাইর বৃষ্টিকে সরিয়ে দিয়ে বলল, এই মেয়ে, কি সমস্যা? হুট করে এভাবে কাউকে জড়িয়ে ধরতে নেই, জানো না? বৃষ্টি কাঁদতে কাঁদতে জুবাইরের পায়ে পড়ে যায়। এটা দেখে জুবাইরের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, আমি খুব খারাপ, আমাকে মাফ করে দিন, আমাকে একটা সুযোগ দিন। আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে একটা সুযোগ দিন, আর কখনো কমপ্লেন করার সুযোগ দিব না। জুবাইর আর কিছু না ভেবে বৃষ্টিকে পা থেকে তুলে চোখের পানিগুলো মুছে দিয়ে বৃষ্টিকে বলল, কান্না থামাও, আর কাঁদতে হবে না। এটা বলে বৃষ্টির কপালে ঠোঁট ছোঁয়ালো সকলের সামনে। সবাই এভাবে তাকিয়ে থাকতে দেখে জুবাইরের চাচা মানে বৃষ্টির বাবা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, আরে এত টেনশন নেওয়ার কিছু নেই, ওদের আরও 7 বছর আগে তাদের সম্পর্ক হালাল করে দিয়েছে। সবাই এবার একটু শান্তি হয়, না হলে বৃষ্টির বাবার রাগ সম্পর্কে সকলেরই ধারণা রয়েছে। কী যে হতো কে জানে। তারপর আস্তে আস্তে বৃষ্টির বাবা জুবাইরকে বুঝিয়ে পরিবারের সকলের সঙ্গে সব কিছু মিটমাট করে দেয়। জুবাইরের মা তখন জড়িয়ে ধরে জুবাইরকে। সে কি কান্না! হয়েছে, থামো এবার। বাংলাদেশে আসার পর বিছানায় পিঠ লাগাতে পারেনি, এখন আমার একটু রেস্ট নিতে হবে। তোর রুম বাবা সব কিছু ঠিকঠাক আছে, প্রত্যেক দিন আমি পরিষ্কার করে রাখি, আজকে সকালেও করেছি, যা গিয়ে শুয়ে পড়। জুবাইর যাওয়ার সময় বৃষ্টিকে বলল, বউ, রুমে আসো। বৃষ্টি জুবাইরের কথা শুনে চমকে ওঠে। তারপর তাড়াতাড়ি করে জুবাইরের সঙ্গে হেঁটে জুবাইরের রুমে যায়। রুমে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নীরাকে ফোন করে। হ্যালো নীরা, ওইদিকে এলিন এবং নিকোলাসের খোঁজ খবর রেখো, ওদের জন্য কোনো জিনিসের কমতি না হয়। ওই পাশ থেকে নীরা উত্তর দেয়, ঠিক আছে স্যার, আমি সম্পূর্ণ খেয়াল রাখবো ওদের প্রতি। বৃষ্টি রুমে এসে জুবাইরকে কথা বলতে দেখে একটু দাঁড়িয়ে থাকে। তারপর জুবাইরের কথা বলা শেষ করে যখনই পেছনে ঘোরে তখনই বৃষ্টিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে বৃষ্টির কাছে এসে বলল, জান, 7 বছর ধরে বিয়ে করেও এখনো আমি পারছেন, এটা কি মানা যায়? এখন তুমি বলো। বৃষ্টি কি বলবে বুঝতে পারতেছে না। লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। জুবাইর বলল, চুপ থাকলে বুঝবো নীরবতার সম্মতির লক্ষণ। জুবাইর আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে আসে। দরজা লাগিয়ে বৃষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরে, গলায় মুখ রাখলো। বৃষ্টি কেঁপে ওঠে। জুবাইর বৃষ্টিকে তার দিকে ঘুরিয়ে 4 ঠোঁট এক করে দেয়। জুবাইরের সাথে সাথে বৃষ্টিও তাল মেলাতে থাকে। এভাবে কিছুটা সময় কাটার পর জুবাইর বৃষ্টিকে কোলে তুলে নেয়। বৃষ্টি 2 হাতে জুবাইরকে গলা জড়িয়ে ধরে। জুবাইর বৃষ্টিকে আস্তে আস্তে খাটে শুইয়ে দেয়। তারপর পরনের সকল জামা কাপড় খুলে নেয়। তার অল্প কিছুক্ষণের মধ্যে তারা দুজন পাড়ি জমায় এক অন্য দুনিয়ায়।